Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা ফেসবুকে দেখছেন, একই সাথে ইউটিউব চ্যানেলে দেখছেন এই অনুষ্ঠানটির ভিডিও, সিক্রেটস অনুষ্ঠানটির ভিডিও, এই অনুষ্ঠানটি শুরু করার আগে আমি সবাইকে একটু বিশেষভাবে নক করতে চাই। যারা ফেসবুক আইডি হ্যাক হতে পারে বলে মনে করেন তাদের জন্যে আজকের এই পর্বটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখানে নিশ্চিতভাবেই উঠে আসবে কিভাবে ফেসবুক আইডি হ্যাক হয় এবং যারা হ্যাক করেন তাদের পরিণতি কি হয়। সো এটা খুবই সচেতনতামূলক একটা এপিসোড এবং আশা করছি যে এই স্বল্প সময়টা আপনি এখানে দেবেন এবং খুব মনোযোগ দিয়ে এপিসোডটা উপভোগ করবেন। স্বাগত জানাই। প্রথমে নামটা একটু জানতে চাই। আমার নাম সাইম। সাইম, বয়স কত? বয়স 23। 23 বছর। 23 বছর বয়স। আপনার জন্ম জেলা কোথায়? জন্ম জেলা টাঙ্গাইলের দেলদুয়ার থানা। দেলদুয়ার থানাতে। তো বলেন কি হয়েছে ঘটনাটা আমরা একটু শুনি। আমি আমার জীবন গল্পটা ছোটবেলা থেকে বলতে চাই। জি বলেন। যখন আমার জন্মের আগে আমার আব্বু আর আমার নানা একটা পীরের মুরিদ ছিল। তখন তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। আমার নানার কোনো বাড়ি ছিল না, তখন 2 ছেলে আর 1 মেয়ের নিয়ে তার শ্বশুর বাড়িতে থাকতো। তো আমার আব্বা আগে থেকে একটু দুষ্ট প্রকৃতির লোক ছিল, একটু ফেজলামি করতো। পরে আমার নানার অফার দিল যে আপনার মেয়েটা যদি আমার কাছে বিয়ে দেন তবে আমি অনেক ভালো হয়ে যাব। পরে আমার নানা মনে করলো একটা মানুষ যদি ভালো হয়ে যায় তবে তো এটা সবের কাজ। তারপর আলটিমেটাম বিয়ে দেয়। বিয়ে হওয়ার পর 1 বছর পর আমার জন্ম হয়। আপনি প্রথম সন্তান? হ্যাঁ, আমি প্রথম সন্তান, কিন্তু ওই সংসারটা টিকে না। মানে আপনার মার সাথে ডিভোর্স হয়ে যায়? হ্যাঁ, ডিভোর্স হয়ে যায়। পরে আমার নিয়ে আম্মু চলে আসে নানাদের বাড়ি। ওকে। পরে আম্মু আর বিয়ে করতে চায় না। পরে আমার যখন 4 বছর, তখন সে চিন্তা করে এখন যদি আমি বিয়ে না করি ভাইয়ের সংসারে থাকলে একসময় আমি বুঝে হয়ে যাবো, আমার ছেলেরও সমস্যা হবে। এখন আমার ভাইয়েরা বিয়ে করে না, পরে বিয়ে করব। পরে আমার মায়ের আরেক জায়গায় বিয়ে হয়। তখন আমারে উনি নিতে চাইছিল, কিন্তু আমার নানা নানি বলছে না, এই জায়গায় থাক, ওই জায়গায় গেলে ওই সংসারের সমস্যা হতে পারে। তারপরের দিকে আমি আমার নানা নানির কাছে বড় হয়েছি। আমার নানু আমারে একবারে ছেলের মতো করে পালন করতো। আমার 2 মামা ছিল, তখন বিয়ে করে নাই, অনেক ভালোবাসতো। আস্তে আস্তে এইভাবে বেড়ে ওঠে 8-10টা মানুষের মতো। তার মানে আমি বলতে পারি যে আসলে বাবা এবং মায়ের যে ভালোবাসাটুকু সেটা আপনার শৈশবে ছিল না? হ্যাঁ, ছিল না। কিন্তু আমি ওই ধরনের কখনো ফিল করতাম না যে আমার মা লাগবো কিংবা বাবা লাগবো। আর আমার মায়ের আগে যেখানে বিয়ে হয়েছিল ওইটা হইতেছে আমাদের নানুর বাড়ি থেকে মাঝখানে শুধু একটা খাল, পাশাপাশি। আচ্ছা। তখন আমার আব্বা আমরা নিতে চাইতো, কিন্তু আমি অনেক ভয় পাইতাম।
যে আমার বেচে দিব বা বিক্রি করে দিব, এই ভয়ে আমি তারে দেখলে অনেক দূরে দূরে সরে থাকতাম। আচ্ছা, আমি বাপরে বাপ বলে ডাকতাম না, আর ওই বংশের কারোর সাথে কোনো যোগাযোগ সম্পর্ক আমার ছিল ছিল না, না, যোগাযোগ ছিল না এক জায়গায় থাকা সত্ত্বেও। হুম। তারপর এই ফুটবল খেলতেছি, ক্রিকেট খেলতেছি, সব কিছু ভালোই 8-10টা ছেলের মতো লেখাপড়া করতেছি। স্কুলে সবসময় ফার্স্ট বয় থাকতাম। এক সময় সন্ধ্যা হইলে আমি কারোর সাথে মিশতে দিত না মামারা। সন্ধ্যা হইলেই বাসায় ফিরে আসতে হবে, সারাদিন যাই করি, খেলাধুলা করি, পড়ালেখা ঠিক মতো সব কিছু চলতেছে। তো হঠাৎ করে একটা ভাবির সাথে পরিচয় হলো, যে মামাদের বাড়িটা ছিল একটা চরের মধ্যে, কোনো জায়গায় কারেন্ট ছিল না। আচ্ছা। তখন ফার্স্ট আমাদের মামাদের বাসায় টিভি আনা হয়েছিল। তখন সবাই আগে, তখন এটা 2012 সালের দিকে কাহিনী, 12-13, যে স্টার জলসায় মা, তারপরে অনেক ধরনের নাটক হইতো যেটা মেয়েরা অনেক ভালোবাসতো, কিন্তু আমি ওইটা একদম দেখতে পারতাম না। কেন? এমনি ভালো লাগতো না। তারপরে আমি আইলে যে গান টান দেখতাম, খেলা টেলা দেখতাম, এই জন্য সব মহিলারা উঠে চলে যেত। একটা টিভি আর কোনো সুযোগ ছিল না অন্য জায়গায় দেখার। আচ্ছা আচ্ছা। তো একজন রয়ে যেত, যে আমারে সে ভাবলো যে এর সাথে একটা খাতির জমাইলে আমি করতে পারবো। টেলিভিশনটা কার ছিল? টেলিভিশনটা আমাদের মামার ছিল। আপনার মামার ছিল? হ্যাঁ। মানে সবাই এসে ওখানে দেখতো? হ্যাঁ, সবাই দেখতো। আর এই জন্য উনি আস্তে আস্তে আমার সাথে বিভিন্ন ধরনের কথা বলতেছে। আমি তখন ক্লাস 9-এ পড়ি, যে বিয়ে করলে কি হয় বা কি প্রেম টেম করো নাকি। আপনি মাত্র ক্লাস 9-এ পড়েন? হ্যাঁ, ক্লাস 9-এ পড়ি তখন। অনেক কথা ফুসলাইতো। তো আমি এক সময় আকৃষ্ট হয়ে গেছি মানে মেয়েদের এইসব সম্পর্ক, তখন বুঝতে পারিনি, উঠতি বয়স। তখন আমি হঠাৎ করে তার গায়ে একদিন টাচ দিয়ে বসি। পরে সে একটু রাগ করার পর আবার দিয়ে আগের মতো সব কিছু চলতেছে। আমি আর কিছু বলি না, সম্পর্কে আমার ভাবি হইতো। হঠাৎ করে একদিন 2টা মার্বেল পরে বলতেছে যে এই জায়গায় ওই মার্বেল লাগাইতে পারবা, তাহলে তুমি যা চাইবা তাই দিব। পরে বলছি এটা লাগাইতে পারো। পরে আমি এক মার্বেল দিকে আঙ্গুল দিয়া আরেক মার্বেলে লাগানোর ট্রাই করি, কিন্তু এটা আমি পারি না। তখন সে বলে তুমি তো হাইরা গেছো, এখন আমি যা চাম তাই দিতে হইব। আমি বলতাম আচ্ছা সমস্যা নেই, কি চান? পরে বলতেছে আমি তোমার কাছে একটা কিট চাই। তারপর তার সাথে আমার সাথে অনৈতিক সম্পর্ক হয়ে ওঠে। একটা সময় আমি দেখি সে আরও ছেলেদের সাথে এরকম করতেছে, আমি ওইটা নিতে পারি না। যে এখন আমি বলি যে এটা আমার যেভাবেই হোক একে আমার পেতে হবো। আচ্ছা। এই জন্য আমি একটা চিঠির মধ্যে তার যে যাও হেরে দেই, যে যাতে আমাদের ধরে তার পেটে আমার সন্তান এসে পড়ে, ভেবে এসে পড়ে, যে আমি নিজের দিকে এটা পাবলিক করুম যাতে লোকজন ধরে আমাদের বিয়ে দিয়ে দেয়। মানে এটা মিথ্যা ছিল না, এটা সত্য ছিল। আচ্ছা। পরে এখন এটা হয়ে যায়, পরে আমার আটকানোর পর আমি তো খুশি যে আমার আটকাইছে, আমি তো এখন পামো বিয়ে বিচারটা ধরবো। গ্রামের বিচার সাধারণত এরকম হয় যে ধরা পড়লে বিয়ে টিয়ে দিয়ে দেয়। ক্লাস 9-এ থাকা অবস্থায়? হ্যাঁ, ক্লাস 9-এ। ভদ্রমহিলার বয়স কত ছিল? আপনার চেয়ে বড় ছিল? হ্যাঁ, আমার চেয়ে বড় ছিল, তখন 20-22 বছর হবে। তখন উনি বিবাহিত ছিল না? হ্যাঁ, বিবাহিত ছিল, একটা ছেলেও ছিল। তারপর আপনি? আর ওনার হাজবেন্ড ছিল এই সিঙ্গাপুরে, দেশের বাইরে ছিল। হ্যাঁ, দেশের বাইরে ছিল। তো এরকম একটা উদ্ভট চিন্তা আপনার মাথায় কেন আসলো? তখন কেন আসলো বুঝতে পারি নাই। বয়সটা অল্প? আচ্ছা, বয়সটা অল্প, মানে আমি অনেক পাগল হয়ে গেছিলাম তার জন্য। ওকে, তারপর আলটিমেটাম বিচারের মধ্যে এই ধরনের কিছু হইলো না। পরে সে বললো আমার জোর করে রেপ করছে, এগুলো আমি জানি না, আর আমি মরলেও বিয়ে করবো না। তখন মানে আমার মাথায় আকাশ ভেঙে বললো যে কীভাবে কী করলাম, কি হইলো। পরে আমার জরিমানা হইলো 1,03,000 টাকা আর সাথে 50টা বাড়ি। পরে টাকাটা তখন আমার মামা ম্যানেজ করে যেভাবে পারুক আমার ওই জায়গায় দিয়ে নিয়ে আসলো, কিছু বাড়ি টাড়ি দিল। পরে ওই বাড়ি ছাড়লাম। ওই বাড়ি ছাইরা তখন উঠলাম বাপের বাড়িতে এসা 18 বছর পর, যে বাড়িতে আজ পর্যন্ত পা দিইনি, মানে জন্মের পর জ্ঞান বুদ্ধি হওয়ার পর। মানে এই বাপের বাড়িতে? হ্যাঁ, বাপের বাড়িতে। তখন আমি এই জায়গায় কোনোভাবেই মানে মান খাওয়াতে পারতেছি না, সমাজ সহ, স্কুল সহ, ছাত্রছাত্রী সব দিকে। মানে আপনাকে ওই এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে? ওই এলাকাটা ছিল মানে আরেক এলাকা, কিন্তু পাশাপাশি 2টা গ্রাম না। কিন্তু আপনি যেখানে বড় হলেন নানির বাড়িতে, এই ঘটনার প্রেক্ষাপটে তো আপনাকে এলাকা থেকে বের করে দেওয়া হলো? এলাকা থেকে বের করে দেওয়া হলো না, আমার বাবার বাড়িতে দিয়ে দিল। আমার নানিরা যে ওই বাড়িতে রাখতে পারতেছি না, এই বাড়িতে রাখতে পারছে না, ওই তো এক ধরনের বের করে দেয়। হ্যাঁ, বের করে দেওয়া হইলো। তখন আমি ওই জায়গায় মানে একটা রুমের মধ্যে, আমার জেলখানার মধ্যে আমি বন্দি ছিলাম 2 মাস 3 মাস। আমি বের হইতাম না লজ্জায়, যে কি হয়ে গেল, মানে জেনেই যাই সেখানে সিসি মানে স্কুল কলেজ ছাড় সহ সব দিকেই মানে একটা হয়ে গেলো। চেয়ারম্যান মেম্বার সব বিচার হয়েছে কমপক্ষে 15-20 হাজার। অনেক 2-4-10 এলাকা মানুষ আমার চিনি, কিন্তু আমি চিনি না। ওই বিচারের দিন হাজার মানুষ আসছে দেখার জন্য। তখন যে ওই বাপির যে ছেলেটা ছিল ও অনেক কি করতেছে, আমার মামা বলতো, মানে অনেক খারাপ লাগতেছে যে কার সংসারটা ভেঙে দিলাম, যে বাচ্চাটা আমার মামা বলতেছে। মানে তখন একদিকে যেমন সিসি করতেছে, আরেকদিকে মানুষ অনেক কাঁদতেছে। ছেলেটা অনেক সুন্দর ছিল, বাচ্চাটা, ওই বাচ্চার জন্য সংসারটা ভেঙে গেল। তার হাজব্যান্ডও তার ডিভোর্স দিয়ে দিল, এদিকে চলে গেল। তারপরে এখন তো আমি কিছু করতে পারতেছি না। পরে আমার এক ভাই আছে, আমার মায়ের যে পরবর্তীতে বিয়ে হয়েছে, ওই ঘরে একটা বিদ্যুৎ ভাই আছে, আমার অনেক ভালোবাসে। উনি আমার এইটি করিয়া একটা ফোন কিনা দিল যে সময় কাটবো। তারপর আমার ম্যাট্রিক পরীক্ষা তখন দেওয়া হয়ে গেছে, রেজাল্ট মানে বের যেতে পারতেন?
স্কুলে স্কুল পরীক্ষা টরীক্ষা সব শেষ হয়ে গেছে। পরীক্ষার পরের ঘটনা? পরীক্ষার 15-20 দিন পরের এই ঘটনা। পরে দিল, মানে অ্যাপ্লাই করলো, সব কিছু রেডি। আমার খালি বললো তুমি যা পরীক্ষা দিয়ে আসো গা। পলিটেকনিকের জন্য তখন পরীক্ষা লাগতো, এখন পয়েন্টের উপর নাই। তখন পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে চান্স পাইলাম। কিন্তু আমি সব চয়েস দিলাম দূরে দূরে, যে দেশে ভালো লাগতেছে না, আমার দেশে ভালো লাগবে না ভাই, চারোদিকে মানুষের এই কথা শুনতে ভালো লাগে, আমার দূরে কোথাও সব চয়েস দিলাম। কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, দূরে দূরে সব। ওই জায়গায় পড়ালেখা করতেছি, এমনিতে আমার খরচ দিতেছে আমার কাকা আর আমার ফুবু, এরা দুজন খরচ দিতেছে। আর এইদিকে মামাদের বাড়িতে অনেক সমস্যা হইতেছে, ওইদিকে আমি যাইতে পারতেছি না। কিন্তু আমি বারবার ফোন দিয়ে কাঁদতেছি মামার যে আমার তোমাদের বাড়িতে নাও, আমি এই জায়গায় থাকতে পারতেছি না। তারা বলতেছি কিছুদিন ওয়েট কর, এইভাবে মানে চলতে থাকলো। প্রিয় শ্রোতা, গল্পের মাঝখানে একটু থামাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন প্রাণের মেলা বইমেলা শুরু হয়ে গেছে, এবং এই বইমেলাতে জীবন গল্প পার্ট 2 অসাধারণ বেশ কিছু গল্প নিয়ে অলরেডি বাজারে চলে এসছে। আপনারা বইটি সংগ্রহ করতে পারেন বর্ণপ্রকাশের স্টলে গিয়ে, আর ঘরে বসে আপনি সংগ্রহ করতে পারেন মাত্র 200 টাকার বিনিময়ে। আপনাকে ঘরে বসে সংগ্রহ করতে হলে যেটা করতে হবে, ফোন করতে পারেন boibajar.com এর এই নাম্বারে 09611262020। আমি আবারও বলছি 09611262020। অথবা আপনি যদি মনে করেন ফোন করে আপনার বুকিং করতে সমস্যা, ঠিক আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না। শুধু যেই নাম্বারটি আমি দিচ্ছি এই নাম্বারে বি লিখে SMS করবেন, আমরাই আপনাকে কল ব্যাক করব। ওকে, আমি নাম্বারটি বলছি 01617257525। আমি আবারও বলছি 01617257525। এই নাম্বারটিতে বি লিখে SMS করতে হবে। এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান, অবশ্যই খেয়াল রাখবেন বইটির যে মূল্য রাখা হয়েছে সেটার অর্ধেক অর্থ আপনাকে অগ্রিম পাঠাতে হবে, অর্থাৎ 100 টাকার মতো আপনাকে অগ্রিম পাঠাতে হবে। ওকে, আবারও গল্পে ফিরছি আমরা। আমার যে খরচটা দিতেছে আমার কাকা আর ফুবু, ওই খরচটা আমার আলটিমেটাম হইতেছে না। যে খরচটা মানে এক জায়গায় পড়তে হইলে বা করতে হইলে অনেক খরচই লাগে, হিসাব করে টাকা আমি চলতে পারতেছি না। এখন একদিন দেখলাম বন্ধু হয়েছে, বলতেছে, আমার আলাপ করতেছি বন্ধু বান্ধব বৈশা, যে আমার আইডি হ্যাক হয়েছে, আমার কাছে 50 টাকা লুট চাই। তারপর এখন কিভাবে হয়েছে আমি বললাম দেখি বন্ধু কিভাবে, আমি তো ভাবলাম জিনিসটা তো ভালোই। এখানে একটা বিষয় আপনাদের একটু নোট করি, আমি এত বড় করে ফেসবুকে আনিনি বা ইউটিউবে আনিনি ভিডিওটি। মূলত বিষয়টা হচ্ছে যে ও খুব অল্প বয়সে একটি অসামাজিক কাজে জড়িয়ে পড়ে, এবং সেই অসামাজিক কাজে গ্রাম্য যে সালিশটা হয়, সেই সালিশে ওর জীবনাচরণের অবস্থা এমন দাঁড়ায় যে আসলে এলাকায় থাকতেই পারতেছে না। তো এক পর্যায়ে ওর আসলে ওর নিজেরও চেয়েছিল যে এলাকা ছেড়ে দেবে। তো এলাকা ছেড়ে দিতে গিয়ে ও SSC পাশ করার পরে পলিটেকনিকে ভর্তি হতে গিয়ে ও আসলে এমন জায়গাতে চুজ দিয়েছে, মানে চয়েস করেছে যেসব জায়গাগুলো আসলে অনেক দূরে। তো ওখানে যাওয়ার পরে আসলে ওর জীবন আচরণটা যেটা হয়েছে যে ওখানে থাকতে গেলে ওর প্রচুর টাকার প্রয়োজন, কিন্তু প্রচুর বলবো না, যতটুকু টাকার প্রয়োজন অতটুকু ওর ফ্যামিলি প্রোভাইড করতে পারছে না। আর ওর ছোটোবেলাতে যেটা হয়েছে যে ওর বাবা মা কিন্তু ডিভোর্স ছিল, এবং ও বড় হয়েছে নানা নানুর বাড়িতে। এই বিষয়গুলো একটু খেয়াল করার মতো, কারণ আমি সবসময় যেটা বলি যে একজন মানুষ যিনি অপরাধ করেন বা অপরাধী হয়ে ওঠেন, নিতান্তই এক্সেপশনাল না হলে তার পেছনে অনেক সুনির্দিষ্ট কারণ থাকে। ওকে, যাই হোক, তারপর আলাপ করছিলেন বন্ধুদের মধ্যে। হ্যাঁ, বন্ধুদের সাথে। তারপর দেখলাম যে একটা লিঙ্ক দিয়ে যে এক করে করতে, পরে হাসাহাসি করতেছি যে ফেসবুকের জন্য কেউ টাকা দিব। পরে ও আর টাকা দিল না, নতুন আইডি খুলে নিল। কিন্তু আমি ভাবলাম অনেকেই তো দিব, আমি তখন ফেসবুক চালাইতে পারি না বা মোবাইল, কিন্তু তখন ফার্স্ট ফেসবুক খুললাম। আচ্ছা, খুলে এমনি চেষ্টা করতেছি যে হ্যাকিংটা শিখি। কারোর সাথে চ্যাটিং ম্যাটিং করি না ফেসবুকে, হ্যাকিং শেখার জন্য ইউটিউব গুগলে দেখতেছি। ভিডিও দেখতেন? হ্যাঁ, ভিডিও দেখতাম। যে 10-15 দিন দেখার পর একটা সাইট পেলাম, পাওয়ার পর একজনকে দিলাম ওই লিঙ্কটা মেসেজে, পরে উনি উল্টা আরেকটা লিঙ্ক দিল আমারে। মানে আপনার টার্গেটটা কি ছিল, কিভাবে আপনি হ্যাক করবেন, টার্গেটটা কি ছিল, লিঙ্কটা কি, মানে আপনি তাকে মেসেঞ্জারে লিঙ্কটা দিচ্ছেন? হ্যাঁ, মেসেঞ্জার একজনকে লিঙ্ক দিতেছি এমনিতেই, মানে জীবনে ফার্স্ট ট্রাই। আচ্ছা, লিঙ্ক দিচ্ছেন, টার্গেটটা কি? সেই লিঙ্কে ক্লিক করলে লগইন করলে আইডিটা হ্যাক হয়ে যাবে। আচ্ছা, তারপর উনি আমার আরেকটা লিঙ্ক দিল। এখন দেখি আমার লিঙ্কে তো মানে একটু অন্যরকম ভাবে আসে, আর ওনার লিঙ্ক একবারে সহজ। পরে বলতেছি ভাই আপনি কিভাবে করেন, আমি একটু শিখান। পরে উনি আমার ব্লক করে। ওই লোকের সঙ্গে আপনার পরিচয় হলো কিভাবে? ওই লোকরা হঠাৎ করে, ওই লোকও মনে হয় হ্যাকার বা হ্যাকিং জানতো, এরকম কিছু হবে। আমি উনি টার্গেট করছি ফার্স্ট, আর উনি মানে আমার চেয়েও বড়। ওকে, তো আপনি ওই লিঙ্কটা দেখা আইডি খুলেছেন কত সালে? আইডি খুলি তখন এই
2016 সালের দিকে। 2016 সালের দিকে, এটা কিন্তু খুব খুব রিসেন্ট ঘটনা। 2016 সালে আইডি খুলেছেন এবং আইডি খোলার টার্গেটই ছিল হচ্ছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসা যায় কিভাবে হ্যাক করে, মানে এমনি শেখার জন্য একটা আগ্রহের দিকে। ফার্স্টে কোনো টাকা নেওয়ারই ছিল না, শেখা আর দেখি যদি কিছু টাকা নিতে পারি এই ধরনের একটা। তো এরকম একটা জিনিস আপনার আগ্রহটা কেন হলো? জানি না কি জন্য আগ্রহ হলো, হঠাৎ করে আগ্রহ হয়ে গেল। আপনার ফ্রেন্ডদের মধ্যে কেউ কি এটা নিয়ে কোনো মানে না এক্সপার্ট ছিল বা কোনো না কিছু ছিল? কেউ কোনো কিছুতে ছিল না। আচ্ছা, তারপর আপনাকে ব্লক করে দিল উনি? হ্যাঁ, ব্লক করে দিল। আর ওনার লিঙ্কটা নিয়ে আমি ঘাটতে থাকলাম যে উনি কি লিঙ্ক, আমার তো শিখাইলো না। ওনার লিঙ্কটা দেখে আমি সার্চ দিয়ে ওইটা শিখলাম আরো 10-12 দিন পর। কি ছিল লিঙ্কে? মানে যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কটা মানে একদম সহজ, ক্লিক করলেই ফেসবুকের মতো একটা পেজ আসে, বোঝার উপায় নাই যে এটা ফেসবুক নাকি এটা কোনো ফিশিং লিঙ্ক। ওই জায়গায় ঢুকলে লগ ইন করলে আইডি আইসা পড়তো আমার আন্ডারে। আচ্ছা, মানে বেসিক্যালি হলো ওই লিঙ্কে ক্লিক করলে ইউজার নেম চায়, হ্যাঁ, ওই জিনিসটা দেখার জন্য ওখানে কি আছে ইউজার নেম চায়, পাসওয়ার্ড চায়। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে আলটিমেটলি হলো এটা আপনার এখতিয়ারে চলে আসতো। আপনার এখতিয়ারে কিভাবে চলে আসতো? ধরেন আমি ঢুকলাম, আমি পুরো বিস্তারিত জিনিসটা বোঝাচ্ছি কারণ যারা দর্শক আছেন এখানে, যারা ফেসবুক ব্যবহার করেন, তারা আমি জানি যে অসংখ্য মানুষ আছেন গ্রামে গঞ্জের, এখন সবাই ফেসবুক ইউজ করেন, তাদের অনেকেরই আইডি এভাবে তারা হ্যাকারদের শিকার হন। আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছি। একটা হচ্ছে যে এই যে লিঙ্কটা আপনি পেয়েছেন কোথা থেকে? প্রথমে আমি এখন বলি, এটা যখন শিখা ফেললাম, ফিশিং লিঙ্কটা আপনি কোথা থেকে পেয়েছেন? এগুলো একটা ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খোলার পর, কোন ওয়েবসাইট সেটা? আমি নামটা মানে রিভিল করতে চাইতেছি না। কেন নামটা রিভিল করতে চাচ্ছেন না? কারণ এটা তো আলটিমেটলি সবাই জানে নাকি হ্যাকারদের সিক্রেট ডার্ক। বিভিন্ন ধরনের সাইট আছে। আচ্ছা, এক এক সাইটে মানে বেশি দিন থাকে না, 15 দিন 20 দিন, তারপর বন্ধ হয়ে যায়। এই সাইটটা আপনাকে কেন দিবে? এই লিঙ্কটা আপনাকে কেন দিবে? ওই জায়গায় মানে সবকিছু তৈরি করা আছে, শুধু অ্যাকাউন্টটা খুললেই লিঙ্কটা পাওয়া যায়। ওখানে কি আপনার অ্যাকাউন্ট খুলতে হয়? নিজের অ্যাকাউন্ট? এদের কাজই হচ্ছে এইসব জিনিস তৈরি করা। হ্যাঁ, ওইটা বিদেশ থেকে ওরা, সাইটটা বিদেশি কিন্তু ওই জায়গায় অ্যাকাউন্টটা খুললেই সব লিঙ্ক পাওয়া যায়। ওইটার মধ্যে একটা সাইট আছে ভিকটিম, ওই জায়গায় ওইগুলো শো করব। আচ্ছা, ওই ভিকটিমটা আপনার কন্ট্রোলে থাকে? হ্যাঁ, আমার কন্ট্রোলে থাকে। মানে আপনি যে আইডিটা খুলেছেন ওই ওয়েবসাইটে গিয়ে সেটার কন্ট্রোলে থাকে? হ্যাঁ, সেটার কন্ট্রোলে থাকে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ও যে ওয়েবসাইটগুলোর কথা বললো, সেই ওয়েবসাইটগুলো দেশের বাইরে থেকে নিয়ন্ত্রণ হয়, এটা ওর ভাষ্য, আই এম নট শিওর। এবং ওই ওয়েবসাইটে গিয়ে প্রথমত হ্যাকাররা আইডি খোলে। আইডি খোলার পরে তাদেরকে একটা পোর্টাল দেওয়া হয় বা তাদেরকে একটা সাইট বা কোনো একটা ফ্যাসিলিটি দেওয়া হয়। সেই ফ্যাসিলিটি সে হলো এই সোশ্যাল সাইটে সে ইউজ করে। ধরেন আপনার ইনবক্সে সে আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেবে এবং ওই লিঙ্কে যদি আপনি ক্লিক করে আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ডটা দিয়ে দেন, কারণ আপনি বুঝতেও পারবেন অনেক সময় গ্রামে যারা সাধারণ মানুষ আছে বা আমাদের মতো মানুষ অনেক সময় ঘোল খেয়ে যায়, সেটা হলো যে আপনি ওখানে ঢোকার পরে দেখতেছেন আর ফেসবুকই তো আবার বলতেছে আমার কাছ থেকে ইউজার আইডি চাচ্ছে, আবার পাসওয়ার্ড চাচ্ছে। আপনি ইউজার আইডি দিয়ে দিলেন, পাসওয়ার্ড দিয়ে দিলেন। দ্য থিং ইজ দ্যাট যখনই আপনি দেবেন, যেহেতু লিঙ্কটা ওই ডোমেন থেকে নিয়ে আসছে, ওর যে অ্যাকাউন্টটা তৈরি করা আছে ওই ডোমেইনে, সেই ডোমেইনে ওই আপনার ইনফরমেশনগুলো চলে যায় এবং তারপরে যেটা করে ও ওইখানে ঢুকে আলটিমেটলি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে আপনার আইডিটা নিয়ে নেয়, রাইট? হ্যাঁ, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, ঠিক। আচ্ছা, তো তারপরে কি হলো? তারপর এটা হওয়ার পর প্রথমে ভালো করে একটা ফেক আইডি খুললাম, মেয়ের নামে, ছবি টবি দিয়ে। হ্যাঁ, ছবি টবি দিয়ে অনেক সুন্দর একটা আইডি খুললাম। আইডি খোলার পর বিভিন্ন ধরনের করতাম, পোস্ট দিতাম, যে বারে মেসেজ পাঠানো এখন দেখি বিরক্ত লাগে, যে একটা মেসেজ বারবার পাঠানোর চেয়ে একটা পোস্ট দিলে একসাথে সবার কাছে চলে যাবো। আচ্ছা, অল্পতে মানে কাজ ছাড়ার জন্য ওর পোস্ট দিতাম, যেমন বিভিন্ন ধরনের ইন্টারনেট ওভার ফ্রি সকল সিমে এত এমবি ফ্রি নিতে এখানে ক্লিক করে ফেসবুক লগ ইন করলেই পেয়ে যাবেন। তারপর বিশেষ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বা আকর্ষণীয় হিজাব কিংবা লিপস্টিক বিভিন্ন ধরনের অফার দিতাম, দিয়ে লিঙ্কটা দিয়ে দিতাম। হ্যাঁ, লিঙ্কটা দিয়ে দিলে ওখানে অনেকে ঢুকে লগ ইন করার পর আমি ওই জায়গায় থেকে আইডিগুলো সংগ্রহ করতাম, দেখতাম যে পার্সোনালিটি যে কার্ডের দিকে টাকা পাওয়া যাবে, কার্ডটাই পাওয়া যাবে না। এরকম কতগুলো আইডি নিলেন? এরকম প্রথম দিনে 10-12টা আসলো, একটা পোস্টে আসলো। পরে আমি একজনকে ফোন দিলাম যে ভাই আপনার আইডি হ্যাক করছি, এখন জীবনে ফার্স্ট মানে তারই ফোন দিছি টাকার জন্য। এই নাম্বার, এটা কি নাম্বারটা আপনারই ছিল? হ্যাঁ, আপনার নামে রেজিস্ট্রেশন করা ছিল? না, ওটা অন্য মানুষের নামে সব রেজিস্ট্রেশন ছিল। আর এই নাম্বারটা পেলেন কিভাবে? ওই নাম্বারটা পাইছি এলাকায় অনেকের মোবাইল চুরি হয়, অনেক সময় দেখা যায় যে সিম টিম পাওয়া যায়, খুঁজলে ওটা কোনো সমস্যা না। এইটা কিন্তু আরেকটা ডেঞ্জারাস জায়গা, সেটা হচ্ছে আপনার যদি সেলফোন হারিয়ে গিয়ে থাকে, হয়তো ভবিষ্যতে সেই টেকনোলজি চলে আসবে যে একজনের কাছ থেকে সেলফোন হারিয়ে গেলে সেটা আর অন্যজন ব্যবহার করতে পারবে না, সেটা হয়তো খুব শীঘ্রই আসছে। কিন্তু অনেক সময় দেখবেন আপনার সেলফোনটা হারিয়ে গেলে অনেকেই ওটাকে আর কেয়ার করে না। আপনার সেলফোন বা আপনার এই নাম্বার ব্যবহার করে অন্য কেউ যদি কোনো অপরাধ করে, এটা কিন্তু আপনার নামেই এন্ট্রি হবে এবং সেজন্যে যদি সেলফোন হারিয়ে যায় অতি দ্রুত থানায় গিয়ে জিডি করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলেন। তারপর উনি আমার অফার করলো যে 10 টাকা দিতেছি, ফ্লেক্সিলিটি দিয়ে আইডিটা ফিরিয়ে দিন, আমার আইডির দরকার নেই। তোর মানে অনেকটা লাগলো, এত কষ্ট করে শিখলাম, এতদিন বইরা এখন 10 টাকা অফার করলো। পরে ওর বন্ধুরে একটা মেসেজ দিচ্ছি যে দোস্ত একটু বিপদে আছি,
আমার কি 2000 টাকা ধার দেওয়া যাবো, মানে ওই আইডি থেকে, ওই আইডিতে দিকাই, মানে ওই বুদ্ধিটা তখন আসলো যে আপনি দেখি মেসেজ, মানে একটা আইডি যখন নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে মানে হচ্ছে ওই আইডিতে যত ফ্রেন্ডসরা আছে, যত কিছু আছে, সবকিছু ওর নিয়ন্ত্রণে। কারণ সবাই কিন্তু জানছে যে এটা ওর বন্ধুই, কারণ এটা তো এই আইডি ছাড়া অন্য কেউ ইউজ করে না। সো হ্যাক হয়েছে কি না হয়েছে সেটা কিন্তু সে কনফার্ম না তখন পর্যন্ত। হ্যাঁ টাকা লাগবো। তারপর ওনার ফ্রেন্ড বলতেছে ওয়েট কর 10 মিনিট, বিকাশ নাম্বার দিয়ে। পরে আমার বিকাশ নাম্বার ওইটা দিয়ে দিলাম, দেখি সাথে সাথে টাকা দিয়ে দিছে। দেওয়ার পর আমার নিজের কাছে অবাক লাগলো যে একটা মেসেজ দিলাম আর 2000 টাকা এসে বললো। তারপর ওই পোলায় ফোন দিছে যে ভাই আপনি 500 টাকা চাইছিলেন, 500 টাকা দিয়েছে, আমার আইডিটা তাড়াতাড়ি দিয়ে দেন। তখন জানতে পারছে তার 2000 টাকা ওইদিকে চলে গেছে। পরে 500 টাকা দিল, তারপর আইডি দিয়ে দিলাম। ওই তখন ছিল রোজার মাস ছিল, তখন রোজা ছিলাম। ম্যাসে অনেকটাই বললাম ভাই এইরকমভাবে টাকা আইনা পড়ছি। পরে কয়টা খাইলে তো হইব না, রোজা হইব না, তাহলে ওই টাকা দেয় কাপড় চোপড় কিন। তো ওই টাকা দিয়ে কাপড় চোপড় কিনতাম, ঘুরতাম ফিরতাম, রোজার মাসে এই কাজটা করলাম। তারপরে রোজা গেল, বাড়িতে আসলে ঈদ আসলে মানে আমার একটা তখন কষ্ট হইতো, মানে ঈদ আসলে দেখা যেত মেসের সবাই তখন বাড়িতে চলে যেত, আমি তো বাড়িতে এইদিকে আসতে পারতেছি না, ঢাকায় ফুব আছে এই জায়গায় আসতেছি, কিন্তু আমার ভালো লাগতেছে না, মানে অনেক কষ্ট লাগতো। ঈদ আইলে মানে মনে হইতো যে সারা জীবনে জানি ঈদ না হয় আমার জীবনে, এত কষ্ট লাগতো ঈদের টাইমগুলো, বা বন্ধের সময় পরীক্ষা শেষ হইলেও কষ্ট লাগতো। মেসে থাকতেই ভালো লাগতো, যে বাড়িতে এলাকায় আসলে সব দিকেই প্রবলেম। তারপর আবার বাদ দিয়ে দিলাম কিছুদিন, আবার আগের মতো পড়ালেখা করতেছি। হঠাৎ করে একদিন 24 টাকা এক দোকানে দিয়েছি লুটের জন্য, তো হইলো 23 টাকা লুট দিয়ে দিছে। তখন 23 টাকায় 80 মিনিট দিতে এয়ারটেলে, তো 80 মিনিট দিছে। কার সাথে কথা বলি, মেয়াদও কম, কয়েকজনের সাথে কথা বললাম। তারপরে করলাম হঠাৎ করে তারা রং নাম্বার একটা ফোন দিয়ে একটা মেয়ে ধরছে। পরে এই কথা বলতেছি, ওই মেয়ের তখন আগে একটা হয়েছিল, একটা রিলেশন ছিল, ওই ছেলেটা সৌদি আরব চলে গেছিল। ওই দিন মানে কল দেওয়ার কথা, অপেক্ষায় রয়েছে যে একটা ফোন দিব। তখন আমি ফোন দিছি দিকে মানে একটু করতেছে যে অনেক কষ্টে আছে, মানে একটু শেয়ার করলো। পরে মানে বললো যে চলে গেছে, আমার ফোন দিতেছে না, আমি তার জন্য ওয়েট করতেছি। পরে বললাম হয়তো সেও আপনার জন্য ওয়েট করতেছে, আপনি যেভাবে মিস করতেছেন সবসময় একরকম পরিস্থিতি থাকে না। তো এরকম টুকটাক করে কথা বলতেছি, ওইদিকে আর বলতেছি ফোন টোন আসতে নাকি, উনি বলতেছেন আর ফোন দেয় নাই। পরে কানতেছে একদিন, বলতেছে এইভাবে মানে আমাদের সাথে প্রায় প্রেমের একটা সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক হওয়ার পর আমি তার সাথে দেখা করতে আসলাম। দেখা করতে আসার পর আমাদের সাথে অনেক কিছু হইলো। 2-3 মাস পর আমি আসলাম সাতপুরের দিকে ঢাকায় দেখা করতে মেয়েটার সাথে। হওয়ার পর একদিন মেয়ে কাঁদতেছে, বলতেছে ওই ছেলের রে আমি আমার গয়না বন্ধক রেখা 60,000 টাকা দিয়েছিলাম, এর সময় এখন বাড়িতে দিকে আমার অনেক কি করতেছে। তখন আমি বললাম কি করা যায়, তখন আমি বললাম আমি তো আগে একটা জিনিস জানতাম, এখন মনে হয় ওইটা আছে নাকি, দেই দাঁড়াও সমস্যা নেই। পরে আমি কইলাম ওই টাকাটা তাহলে জোগাড় করে যেভাবে ও ছাড়াইতে হইব। তারপর আমি আবার হ্যাকিং শুরু করলাম, গহনাগুলো ছাড়াইতে হবে। হ্যাঁ, তখন আমি একবার পাকাপুক্ত ভাবে কয়েকটা খুইলা 3-4টা বিকাশ নাম্বার খুইলা, তারপর ভালো মতো ফেসবুক আইডি খুইলা মানে জোরে সারে নামলাম যে মানে এই মেয়েটার সাথে আপনার এক ধরনের মনের সম্পর্ক তৈরি হয়েছিল বলেই মেয়েটার জন্য আপনি এই কাজটা করতে গেছেন। হ্যাঁ, ওকে। আর পরে আস্তে আস্তে 2-3 মাসের মধ্যে না ছাড়িয়ে ফেললাম। এদিকে আর এখন বাদ দিয়ে দিব না, হ্যাকিং বাদ দিতে পারতেছি না। এদিকে আমার যে কষ্ট, আমি কষ্ট করে চলতেছি না। আগে আমার 500 টাকা হলে এক মাস চলে যেত হাত খরচ, ডেইলি আমার 500 টাকা লাগে। দেখা যায় মেসের খাবার ভালো লাগতেছে না, হোটেলে যা খাইতেছি। তারপর ঈদ আসলে বাড়িতে যাইতে পারতেছি না, কক্সবাজার যাইতেছি, সিলেট যাইতেছি, বিভিন্ন জায়গায় ঘুরতেছি, হোটেলে থাকতেছি। এই কাজটা অনেকেই করেন, বিশেষ করে যারা হ্যাকার আছেন তারা একটু ভালো করে শেষ পর্যন্ত শুনবেন, কারণ কোনো খারাপ কাজের পরিণতি আসলে ভালো কিছু না। ওর লাইফে কি হয়েছে এটা শুনলে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে তো একটা ন্যাশনাল ডেইলিতে রিপোর্ট এসছে, ওকে যেদিন ধরা হয় তারপরে রিপোর্ট এসছে বিস্তারিত কি করেছে, কি হয়েছে না হয়েছে। বাট রিপোর্ট ইজ নট দ্য এন্ড, কারণ রিপোর্ট তো হলো, কিন্তু তারপরে ওর লাইফে কি ঘটনাগুলো ঘটলো, কেন আজকে নিজের যে সিক্রেটসের মতো অনুষ্ঠানে এসছে, এটা জানেন, সতর্ক হন, এবং আজকের পরে এই মুহূর্ত থেকে তওবা করেন, নইলে জীবনে ভয়াবহ অমানিসা অপেক্ষা করছে, এভাবে নিশ্চিত থাকতে পারেন এই ব্যাপারে। চলেন। হ্যাঁ, তারপর এখন দেখা যায় আমি বাড়িতে তেমন টাকাও চাই না। আগে কাকা কাছে চাইলে কাকা বিদেশ, কাকি টাকা দিতে একটু গরিমসি করে, যার দরকার তাই অনেক সময় জুতা ছিঁড়ে বা অবশ্য কয় বিভিন্ন কিছু দরকার হয় একটা মানুষের। টাকা চাইতেছি না, এদিক দিয়ে আমার টাকা আসতেছে, ঘুরতেছি ফিরতেছি সব দিকেই। তখন আস্তে আস্তে ফেসবুকে দেখা যেত অনেক সময় অনেকের আইডিতে থাকে, বিভিন্ন ধরনের পার্সোনাল ছবি থাকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পাঠায়, হয়তো বয়ফ্রেন্ড বিশ্বস্ত বা গার্লফ্রেন্ড বিশ্বস্ত, আর আইডিটা হ্যাক হয়ে গেছে। তখন আমার আন্ডারে এসে পড়তো, আসার পর আমি নতুন এরকম আইডিও পেতেন আপনি? হ্যাঁ, অনেক পেতাম। পরে জিমেলগুলো চেঞ্জ করে দিতাম, ফার্স্টে ফেসবুকটা নিয়ে জিমেল বসাই দিতাম। জিমেল চেঞ্জ করতে মানে আপনি মেইল আইডিটা চেঞ্জ করতেন? হ্যাঁ, মেইলটা বসিয়া চেঞ্জ করে তারপর ফোন নাম্বারটা ডিলিট করে দিতাম, ডিলিট করে দিয়া সম্পূর্ণ তার মোবাইল থেকে লগ আউট করে দিতাম, প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিতাম, সব কিছুই চেঞ্জ করার পর আমার কাজ মানে সকালে বসতাম, রাতে পোস্ট করে দিতাম, সকালে আইডিগুলো দেখতাম,
দেখার পর যে বিকাশে দোকান খুলবো 8টা 9টা 10টার দিকে, তো 8টার সময় বসতাম মোবাইল নিয়ে, বইসা এই 1-1.5 ঘন্টা চালাইতাম, বিভিন্ন জনের কাছে টাকা ধার চাইতাম, বাজার আইডিয়া আছে টাকা চাইতাম যে এই জন্য টাকা দিতে হইব, যদি কইতো টাকা দিব না। অনেক সময় দেখা যেত যদি একটা খারাপ পোস্ট করে দিছি, ভালো ছবি দিয়ে খারাপ লেখা লিখে দিছি, কিংবা তার বন্ধুরা একটা গালি দিছি ফেসবুকে, সে ভয়ে টাকা দিয়ে দিতেছে। কিন্তু যে ছবিগুলো আছে ছবিগুলোর জন্য ব্ল্যাকমেল করতাম, সবসময় মানে ভয় দেখাইতাম ছবি সাইরা দিলে মেয়েটা সুইসাইড করবো, মার্ডার কিছু করে যাবো। কিন্তু আমি সবসময় জানতাম যে ছবি যদি সাইরা দেয় মেয়েটা যদি মার্ডার হয় বা সুইসাইড করে, এই জন্য আমি মার্ডার কিছু করে যাবো। কিন্তু কখন আমি ছবি ছাড়ি না, মানে সবসময় ভয় দেখাই, এমনভাবে ভয় দেখাই যে আমি এই তো দিলাম সাইরা। তো যেভাবে পারে ওরা টাকা পয়সা দিত। ফোনটা আপনি দিতেন ওদের? হ্যাঁ, ফোন আমি দিতাম। তো এরকম ছবিওয়ালা কেস কতগুলো পেয়েছেন আনুমানিক? ছবিওয়ালা এই দেখা যায় 1-1.5 পাইছি। অ্যালার্মিং, খুবই অ্যালার্মিং। ফেসবুক ব্যক্তিগত জিনিস শেয়ারের জায়গা না, ডেফিনেটলি না, কারণ সোশ্যাল সাইট এটা একটা বাজারের মতো, এবং এই বাজারে গিয়ে মানুষ যেরকম ব্যক্তিগত জিনিসপত্র দেখায় না, সো এই জায়গাটা ইটস ভেরি ইনসিকিউর অ্যান্ড আমরা এটা অনেকেই জানি না। আমাদের মনে হয় কি, আমাদের এই যে সরকার কিন্তু বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করে। ইদানিং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে নিরাপদ ইন্টারনেট নিয়ে কথা হচ্ছে, খুব ভালো। ইন্টারনেট একেবারে গ্রামীণ পর্যায়ের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটাও খুব ভালো। কিন্তু ইন্টারনেটের প্রপার ব্যবহার জানার জন্যে এটা নিয়ে ওই যে গুজবে কান দেবেন না, গুজব শেয়ার করবেন না, এটা যতটা ইম্পর্টেন্ট, একটা মানুষ তার ব্যক্তিগত নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে নিজের জায়গাটা থেকে, তার সামাজিকতার জায়গাটা থেকে, তার অর্থনৈতিক জায়গাটা থেকে, এবং এই আইডিটা তার কতটা অপকার করতে পারে ভুলভাবে ব্যবহার করলে, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় সরকার থেকে এখন কথা বলা উচিত, সব জায়গাতে কথা বলা উচিত, অ্যাওয়ারনেস করা উচিত। হ্যাঁ, নইলে দেখেন যে আইডিটা আপনি ব্যবহার করছেন ভুলভাল ক্লিক করার জন্য, এই আইডিতে আপনি ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করেছেন কোনো মানুষের সঙ্গে, এবং এটা চলে গেছে ওর এখতিয়ারে। এটা তো সারা জীবনের টেনশন, তাই না? এবং এটা ওর বলতেছি না আমি, যে কোনো একজন হ্যাকারের কাছে চলে গেছে, ভয়ঙ্কর রকমভাবে টেনশন। যদিও বাংলাদেশে এখন ল হয়েছে সাইবার ক্রাইমের ওপরে, এবং সেটা খুব শক্ত আইন হয়েছে, সেটা নিয়ে আমরা খুব ভালো স্টেপও নিতে দেখি পুলিশকে। কিন্তু কথা হচ্ছে স্টেপ তো পরের বিষয়, সম্মান যখন হানি হয়ে যায় এই সম্মানটা আপনাকে রিটার্ন করে দেবে কে? তো আজকের এপিসোডটা খুব মনোযোগ দিয়ে শোনেন, শুধু শুনবেন না, আপনি অন্তত 100 জন মানুষকে, আমি যে এটা ভিডিওটা দিয়েছি, অন্তত আপনার ফ্রেন্ড যারা আছে, যাদেরকে আপনি মনে করেন এটাকে আপনার শোনানো উচিত, তাদের সবাইকে কমেন্টসে গিয়ে ট্যাগ করবেন। হ্যাঁ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এবং এটা থেকে আপনি কীভাবে বাঁচতে পারেন সেটারও আমি পলিসি আপনাদেরকে বলে দেবো। ওকে, তো বলেন তারপর টাকা আসতে থাকলো, মানে এরকম টাকা আসতে থাকলো বিকাশে, এর মধ্যে আমি খরচ করতে থাকলাম। হ্যাঁ, আরামসে খরচ করতে, আর আমি খরচ করতেছি, এই ঘুরতেছি ফিরতেছি, মানে ঘোরাঘুরিটা বাইরে গেছে সবসময়, মানে ঘোরাঘুরি করতেছি। তো এরকম ভাবে পড়ালেখা শেষ হইলো, ঢাকায় আসলাম, ঢাকায় এসে এখন ইন্টার্ন করতে হবে। তখন আবার টাকা চাইতেছি বাড়িতে, যে বাড়িতে এখন টাকা দিতেছে না, বলতেছে পড়ালেখা শেষ, চাকরি করে খাকা, মানে 6 মাস বাকি রয়েছে ইন্টার্নের। তখন মানে ঝগড়া শুরু করলাম বাড়িতে, যে টাকা লাগবে না, টাকা দিয়ে দিব, মানে যে কয় টাকা দিছো, মানে তখন আমার টাকা গরম হয়েছে, যে কে কয় টাকা দিছো সব টাকা আমি ফেরত দিয়ে দিবনি। ঝগড়া টগড়া কইরা যারা আমার টাকা দিছে কাকি তাগো বই খাই আসলাম, যে আমার পড়ালেখা করাইলো। তারপর বাপের সাথেই বললাম যে বাড়ি আমার করে দাও, বেঁচে দাও। উনি বলতেছে তোর 1 পয়সা দিব না, আমি মরে নিই, তারপরে নিস। তেমন কিছু নাই, মানে মাথা গরম হয়ে গেছে। বাড়িতে যাই, বাড়িতে আমার ভালো লাগে না, মানে আমার যতই ভালো কথা কোক ওই বাড়িতে আমার ভালো লাগে না। কোনো নেশা টেশা করতেন ওই সময়টা? না, কোনো ধরনের নেশা করতাম না। আচ্ছা। পরে আসার পর আবার কিছু টাকা জোয়া এই ট্রেনিং সেন্টার ভর্তি হইলাম, মেসে উঠলাম ঢাকার মধ্যে এসে। আসার পর ঢাকায় দেখে আরো খরচ বেশি ঢাকার ভিতরে আসার পর। অনেকেই চাকরি বাকরি খুঁজতেছে, আমি খুঁজতেছি। আপনার পড়ালেখা তখন কমপ্লিট? হ্যাঁ, তখন কমপ্লিট হয়েছে। ডিপ্লোমাটা কমপ্লিট? হ্যাঁ, ডিপ্লোমা কমপ্লিট। কিসে ডিপ্লোমা করলেন আপনি? ডিপ্লোমা করলাম ইলেকট্রনিক্সে। ইলেকট্রনিক্সে, ওকে। কয় বছরের কোর্স ছিল? 4 বছরের। 4 বছর কমপ্লিট। তখন আপনি ঢাকায় এসেছেন কাজের জন্য? হ্যাঁ, কাজের জন্য বা বিএসসিতে ভর্তির জন্য। ওকে, তারপরে ট্রেনিং করার পর অনেকে চাকরি টাকরি খুঁজতেছে, মেসে টেসে থাকতেছে। এইদিকে আমি আবার রয়েছি ফুপুর বাসায়, আস্তে আস্তে ফুপুর বাসায় কিছু খরচ টরচ দিই, মেসে থাকলে খরচ দিতে হইতো। বা এখন দেখতেছি যে চাকরি পাইতেছি না, অনেকেই ভার্সিটিতে ভর্তি হয়েছে, টাকা বেশি। এখন আমার মানে গ্যাপটা মানে লাগতেছে না, যে পড়ালেখা কোনো গ্যাপ হয় নাই। এখন ভাবলাম কি করা যায়। আচ্ছা, আপনি যখন এই যে আপনি কি করা যায় জায়গাটা আমি আসবো, তার আগে আমি একটু জানতে চাই, আপনি যে ছবিগুলো যখন দেখতেন, মানুষের ব্যক্তিগত ছবিগুলো, এগুলোকে আপনি নিজে থেকে সেভ করতেন, নিজের কোনো জায়গাতে নিয়ে নিতেন আগে থেকে? হ্যাঁ, মানে আমি আমার মেমোরিতে সেভ করে রাখতাম। আপনি মেমোরিতে নিয়ে নিতেন, আইডি থেকে নিজের মেমোরিতে নিয়ে নিতাম। এগুলোর পরিণতি শেষ পর্যন্ত কি দাঁড়িয়েছে সেটাও দেখেন একটু। তারপর তার যে ফ্রেন্ড সার্কেল আছে সবই স্ক্রিনশট দিয়ে রাখতাম, যে আইডিটা কোনো সময় যদি মানে রিপোর্ট করে বন্ধ করে দেয়, কিংবা কখনো কোনোভাবে যদি ব্যাক করে নেয়, তবে তার যে আছে অনেকের নাম্বার স্ক্রিনশটে যে আইডিগুলো, ওইগুলোর ভয় দেখাইতাম, যে এর অ্যাড দিয়ে ফেসবুকে অমুকরে দিয়া এটা কিন্তু ভাইরাল করে দিব। মানে বিষয়টা হচ্ছে এরকম যে ও কি করতো, যে আলটিমেটলি
যে ছবিগুলো, ব্যক্তিগত ছবিগুলো, এগুলো সে সেভ করে ফেলতো বা স্ক্রিনশট নিয়ে নিত। স্ক্রিনশট কারণ রিপোর্ট করে হয়তো আইডিটা বন্ধ করে দিল কেউ, তো তার পরবর্তীতে ওই আইডির সাথে যতগুলো ফ্রেন্ডস জড়িত বা যতগুলো আইডি জড়িত সবগুলো লিঙ্কও রেখে দিত এবং ভয় দেখাতো যদি আইডি রিপোর্ট করে বন্ধ করে দাও তাহলে আলটিমেটলি এই যে স্ক্রিনশট রেখে দিয়েছে এগুলো সবার কাছে পাঠিয়ে দিব। বুঝেন কি অবস্থা। তারপরে বললাম তাহলে চাকরি যতদিন না পায় ততদিন হ্যাকিং করতে থাকি, আর এর বিরুদ্ধে ভার্সিটিতে ভর্তি হই, আর বন্ধু বান্ধব হয়ে যাবো গা অনেকে ইঞ্জিনিয়ার, তখন একটা চাকরির ব্যবস্থা করতেই পারো। তো হয়ে গেলাম ভার্সিটিতে ভর্তি হয়ে ক্লাস করতেছি, তারপরে এগুলো করতেছি হ্যাকিং, টাকা পয়সা আসতেছে। সবার আগে আমি ফর্ম ফিল আপ করি কলেজে, মানে অন্যরকম ভাবে চলতেছি, বিশাল ভাব নিয়ে চলতেছে। হ্যাঁ চলতেছি। এইদিকে আবার ওইদিকে আম্মু অসুস্থ, দেশে টাকা দিয়ে দিলে কি আপনি আইডিটা রিটার্ন দিতেন? হ্যাঁ আইডি রিটার্ন দিয়ে দিতাম, আর যে ছবিগুলো থাকতো টাকা দিলে সেকেন্ড টাইম কখনো দিন ব্ল্যাক মিল না, তখন ওই ছবিগুলো মানে ডিলিট করে দিতাম সঙ্গে সঙ্গে ডিলিট করে হ্যাঁ দিতেন? সঙ্গে সঙ্গে, মানে সেকেন্ড বার না, যার একবারই। তারপর হইতেছে ঢাকায় এসে কি করবেন এটা চিন্তা করতেছেন? হ্যাঁ ঢাকায় এসে আস্তে আস্তে দেখা যাইতেছে কিছু কিছু চাকরির অফার পাইতেছি। এই ফার্স্ট স্যালারি 8,000 বা 10,000 ধরতেছে, আমি ভাবতেছি একদিনে তো আর 10,000 কামাইতে পারি, সারাদিন কেন গাদার মতো খাটনি করতে যাবো, যাইতেছি না। মানে একটা মনের মধ্যে জিদ চাপছে যে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি, ইঞ্জিনিয়ারিং চাকরি ছাড়া যাবো না, মার্কেটিংয়ের চাকরি, বিভিন্ন ধরনের চাকরির অফার পাইতেছি, কিন্তু ওই চাকরিগুলো করতেছি না, যে ইঞ্জিনিয়ারিং চাকরি ছাড়া করুম না। তারপর এখন হঠাৎ করে একটা মানে আসলো একদিন, বিকাশের দোকানের দিকে ফোন আসলো যে আপনার 5,000 টাকা আসছে, আপনি দোকানে আসেন। আচ্ছা, আপনি ঢাকায় এসে আপনি কোথায় ভর্তি হলেন? ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ওখানে কিসে ভর্তি হলেন? ওখানে ত্রিপলিতে ভর্তি হলাম, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, তো 4 বছর পরে আপনি এখানে আবার কয় বছরের কোর্সে ভর্তি হলেন? এটা 3 বছর 5 মাস। লাভ কি এটা পরে? এটা বিএসসি কমপ্লিট, মানে একটা ডিগ্রি আর কি। হ্যাঁ, ডিগ্রি। যাই হোক, ঠিক আছে, আমি আসলে ডিটেল এতটা জানি না কারণ আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল না। তো আপনি বিকাশ থেকে 5,000 টাকা এসে ফোন এসছে আপনার, হ্যাঁ, কে ফোন দিয়েছে আপনাকে? ফোন দিয়েছে বিকাশের দোকানদার, পরে বলতেছে আপনার নাম্বার টাকা আছে, পরে আমি বলছি আমার নামে নাম্বারে আপনার বিকাশে কেন টাকা আসবে, আমি আর ওই জায়গায় যাই নাই। ওই দিন মানে আমি ভার্সিটিতে পরীক্ষা দিতেছি, তারপর ওইটা হইতেছে যে 18 সাল নির্বাচনের আগে। তো আমি আবার হয়তো কি তখন বিকাশের লিমিট ছিল কম, যে আমার নাম্বারে টাকা আনতাম, ওই নাম্বার থেকে উঠাইতাম, আবার দেখা যেত যে লিমিট শেষ, আবার আমার যে পার্সোনাল বিকাশ যে আমার নামে রেজিস্ট্রেশন, ওই সিমে টাকা অনেক সময় সেন্ট মানি করে আবার ক্যাশ আউট করতাম। মানে আপনি ওই যেগুলোতে মানে অন্যদের নামে ছিল রেজিস্ট্রেশন করা, সেগুলো থেকে আপনি নিজের নাম্বারে, হ্যাঁ নিজের নাম্বার লিমিট শেষ হলে যে টাকা উঠাইতে হবে ক্যাশ আউট করতে, তখন এইরকম ভাবেই করতাম। তো আমার নাম্বারে আমার যেটা পার্সোনাল মাঝে মাঝে এরকম ফোন আসে, তখন আমার ফোন থেকে আমি আমার ফুফাতো ভাই, আমার যত মানে রিলেটিভ আছে সবাই ওই নাম্বারতে কথা বলি। আচ্ছা, তো আপনি আরামসে চালাই যাচ্ছেন তখন? আপনি এই হ্যাকিং ব্যাকিং আরামসে চালাই যাচ্ছেন? হ্যাঁ আরামে চালাই। শুধু ফেসবুক হ্যাকিং করতেন নাকি অন্য কোনো সাইটগুলো? এই ফেসবুক হ্যাকিং করতাম, দেখা যেত অনেকে জিমেইল আছে, জিমেইল আইডিটাও করতেন? যেগুলা জিমেইল আইডি বা ইয়াহু, ওই আইডি গুলা বেশি হ্যাকিং হইতো। অনেকে মনে করে যে জিমেইল আইডি যেগুলা বা ইয়াহু, এই আইডি গুলা হয় না, হ্যাক হয় না, এই জন্য এরা বেশি মানে হ্যাক হয়। মানে হয় জিমেইল গুলা ওনারা বেশি বসায়, ওনারা মনে করে আমার আইডি জিমেইল, যে আমার আইডি কিচ্ছু হইব না। আবার যারা একটু বেশি আলটিমেটলি জিমেইলও তো আপনি যেটা করতেন মেইল করতেন? হ্যাঁ মেইল, ওই মেইল লিংক মেইল করতেন কোন একটা কিছু বলে, আইডি গুলো বেশি হইতো, মেইল গুলো আবার লগ ইন করতাম। অনেক সময় দেখা যেত মেইলের মধ্যে চাকরির সিবি, ভোটার আইডি কার্ড, ফটোকপি, সব অনেক কিছু পাইতেছি। তো ওই জায়গায় আমার ভোটার আইডি কার্ড গুলো সংগ্রহ হয়ে যেত মেইলে থেকে। আর যে ইগুলা সংগ্রহ হয়ে যেত, আবার অনেক যখন আইডিটা ফেরত দিতাম তখন আবার বলতাম যে আপনার নাম্বার একটা কোড যাবো, কোড গেলে এই কোডটা বলেন, তাহলে আইডি আগের মতো হয়ে যাবো। প্রিয় শ্রোতা, গল্পের মাঝখানে একটু থামাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন প্রাণের মেলা বইমেলা শুরু হয়ে গেছে এবং এই বইমেলাতে জীবন গল্প পার্ট 2 অসাধারণ বেশ কিছু গল্প নিয়ে অলরেডি বাজারে চলে এসছে। আপনারা বইটি সংগ্রহ করতে পারেন বর্ণপ্রকাশের স্টলে গিয়ে, আর ঘরে বসে আপনি সংগ্রহ করতে পারেন মাত্র 200 টাকার বিনিময়ে। আপনাকে ঘরে বসে সংগ্রহ করতে হলে যেটা করতে হবে, ফোন করতে পারেন boibajar.com-এর এই নাম্বারে 09611262020। আমি আবারও বলছি 09611262020। অথবা আপনি যদি মনে করেন ফোন করে আপনার বুকিং করতে সমস্যা, ঠিক আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু যেই নাম্বারটি আমি দিচ্ছি এই নাম্বারে বি লিখে SMS করবেন, আমরাই আপনাকে কল ব্যাক করব। ওকে, আমি নাম্বারটি বলছি 01617257525। আমি আবারও বলছি 01617257525। এই নাম্বারটিতে বি লিখে SMS করতে হবে। এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান, অবশ্যই খেয়াল রাখবেন বইটির যে মূল্য রাখা হয়েছে সেটার অর্ধেক অর্থ আপনাকে অগ্রিম পাঠাতে হবে, অর্থাৎ 100 টাকার মতো আপনাকে অগ্রিম পাঠাতে হবে। ওকে,
আবারও গল্পে ফিরছি আমরা। পরে ওনারা আমি একটা জিমেইলের কোড দিতাম, উনি বুঝতো না, ম্যাক্সিমাম বুঝতো না। তো একটা সিম 2টা জিমেইল খোলা যায়, তো ওনার নাম্বার দিয়ে জিমেইলের মধ্যে খুলে রাখতাম। আমি তখন সবকিছু করছি মোবাইল দিয়ে, 2টা মোবাইল ছিল, একটা মোবাইল দিয়ে করতাম আর একটা মোবাইল পার্সোনাল কাজে। তো মোবাইলটার মধ্যে প্রায় 150 করে জিমেইল সবসময় লগ ইন করা থাকতো। আচ্ছা, যাদের এই যে 2-way ভেরিফিকেশন অন থাকে তাদেরগুলো করতে পারতেন না? তাদেরগুলো হইব না, যাদের ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে একটা কথা বলে রাখি, আমার নিজের আইডিও অনেকবার হ্যাক করার ট্রাই করা হয়েছে ফেসবুকে। আমার ফেসবুক এবং আমার যে পেজ বা যেগুলো, সেগুলো এখন পর্যন্ত ভেরিফাইড না। আমি বহুবার চেষ্টা করেছি, কেন করেন আমি জানি না। অসংখ্য ফেক আইডি আছে আমার নামে। তো আমি বহুবার হ্যাক করার চেষ্টা হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত এই ধরনের দুর্ঘটনা ঘটেনি, থ্যাঙ্কস টু আল্লাহ। কিন্তু যেটা হচ্ছে করেছিল লাস্ট প্রায় 3 মাসের মতো, বিভিন্নভাবে উল্টাপাল্টা রিপোর্ট করে আইডিটা বন্ধ করে দেয়। তো আইডিটা বন্ধ করে দেয় এবং আইডি শেষ পর্যন্ত উদ্ধার করা যায় যদি রিয়েল আইডি, মানে রিয়েল পরিচয়টা দেওয়া যায়, পাসপোর্ট চায়, এনআইডি চায়। তো এগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এবং যেখানে আমরা যে পয়েন্টটা এখানে বলেছি 2-way ভেরিফিকেশন, এই 2-way ভেরিফিকেশনটা যদি আপনার আইডিতে থাকে তাহলে আপনার আইডি হ্যাক করা যাবে না। হ্যাঁ, তারপরেও হয়তো উল্টাপাল্টা কোনো প্রসেস থাকতে পারে, বাট আমি এখন পর্যন্ত যত হ্যাকারকে পেয়েছি আমার এই সিক্রেটস অনুষ্ঠানে বা অন্যভাবে কথা বলে দেখেছি, সেটা হচ্ছে 2-way ভেরিফিকেশনটা যদি অন থাকে তাহলে আসলে আইডি হ্যাক করা যায় না। এই 2-way ভেরিফিকেশনটা আসলে কি সেটা অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না। আমরা লাস্টের দিকে এসে বলবো বিষয়টা নিয়ে আপনাদেরকে। হ্যাঁ, তারপর কি হলো? আপনাকে বলতেছিল যে বিকাশে এসে 5,000 টাকা নিয়ে যেতে। হ্যাঁ, পরে আমি যাইতেছি না, তখন আবার নির্বাচনের আগে 18 সালের ওর মোবাইলেও ফোন আইতেছে, তো দুজন একসাথে ঘুমায়। ও বলতেছে ভাই কে জানি বাসা ভাড়া চায়, যে বলে একটা বাসা এদিকে ভাড়া করে দিতে। আমি বলতাম নির্বাচনের আগে মানুষ ফোন টুন দিয়ে গুজব টুজব কি করতেছে, এগুলো কান দিত ওরা, এরকম ভাবে রয়েছি। তো আবার গেছি টাঙ্গাইল, গেছি আমার সাথে দেখা করতে। তো দেখা করে আসলাম এইদিকে। তো পরে জানতে পারছি যে এদিকে ফর্মা লাগাইছে আমার সাথে যে ঘুমায় আরেকটা ভাই, আমার মানে ফুফাতো ভাই, উনারে ফর্মা কি মানে হিসাবে লাগাইছে যে এটা কে, যে ডেমরার মধ্যে আসুম, একটা লোক ফোন দিতে হইব, ফোন দিলে তো আসবো। মানে লোকেশনটা ওরকম ভাবে ট্যাগ করতে পারতেছে না, কারণ যে ভাষায় থাকি ওটা ওইরকম ভাষা না যে ট্যাকিং হইব। হ্যাঁ, ট্যাকিং হইলে একটা ভাষায় অনেক লোক থাকে, কোনজন কিভাবে ওইরকম ভাবে পারতেছে না। আর আমি তখন বাসায় দিকে বের হইতাম না, সারাদিনই থাকতাম, সন্ধ্যার দিকে একটু বের হয়ে নাস্তা টাস্তা করে আবার রুমে, আবার কলেজের ওই রাতে ক্লাস করতাম। বাসায় আসতে আসতে রাত 12টা 1টা, আমার বেশি মানুষ চিনতো না ওই এলাকায়। পরে আসার পর এখন আমার ফোন দিছে একটা লোকে, ফোন দিয়ে বলতেছে যে আমি রনি, আপনি কি সাইম? আমি বলছি কয় যে আমি বন্ধু, একটু বাজার আসে। আমার ভাই, ফুফাতো ভাই। হ্যাঁ, আমার ফুফাতো ভাইয়ের ফোন দিলাম যে ভাই আপনি কি কাউরে নাম্বার দিচ্ছেন? পরে বলতেছে না, আমি কাউরে নাম্বার দিই নাই। আচ্ছা। পরে আমার মনে একটা এসে পড়লো যে নাম্বার দেয় নাই, তাহলে আমার নাম্বার কই দিকে পাইলো আর আমার নাম জানলো কিভাবে? এটা তো আমার পার্সোনাল সিম। মানে এর আগে হয়েছে বিকাশ নিয়ে এরকম কথা? হ্যাঁ, অন্য সিমে হয়েছে, কিন্তু ওই সিমে তো আমি একদিন টাকা ট্রান্সফার করছিলাম, তখন মানে আমার এত কিছু খেয়াল নাই। পরে যে মোবাইলটা ছিল যেটা হ্যাকিং করতাম, সাথে সাথে মোবাইলটা করলাম, ফ্ল্যাশ দিয়ে দিলাম আর সিমটা খুলে ফেললাম। খুলে এটা ব্যাঙ্গা ফেলে নিয়েছি। পরে আমার আরেক ছোটো ফুফাতো ভাই আছে, যেটা ভাঙতে না ভাই, এটা এক জায়গায় রেখে দিতেন। এখানে একটু বলে রাখি, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, অনেক জায়গাতেই আমরা বিশেষ কিছু সাউন্ড ব্যবহার করেছি, ওই শব্দগুলো, ওই বাক্যটা ফ্ল্যাশ যাতে না হয় সে কারণে। আমরা আসলে চাচ্ছি না বেশ কিছু সিক্রেটস রিভিল করতে, এতে করে হয়তো অনেকেই পুরো ব্যাপারটা জেনে গিয়ে এটাকে নেগেটিভলি ব্যবহার করতে পারে। সো আমরা চাই না যে আসলে পুরো প্রসেসটা এখানে ব্যবহার হোক। ও কীভাবে কট খেয়েছে, কিভাবে ট্র্যাপ করা হয়েছে, এগুলো আমরা এখানে আনতে চাই না। কিন্তু এবং কোন সাইটের মাধ্যমে ও আলটিমেটলি এই হ্যাকিংটা শুরু করে সেগুলোও আমরা মিউট করেছি। বাকি বিষয়গুলো যেগুলো আমাদের কাছে প্রয়োজনীয় মনে হবে আমরা মিউট করব। আমরা এই কারণেই করছি যাতে করে অন্যরা এই পদ্ধতি, বিশেষ করে যারা দুষ্ট প্রকৃতির আছেন, তারা যাতে এই পদ্ধতি বেছে নিতে না পারেন। ওকে, হ্যাঁ বলেন। তারপরে এখন বলতেছি, তাহলে আমি আর বলতেছি আমার ছোটোটা 2টা ফুফাতো ভাই, ছোটোটার বলতেছি তাহলে আমি পলাই। পরে আবার ভাবতেছি যে পলিয়ে লাভ কি, আমার পার্সোনাল সিম যেহেতু জানছে, তো আমার নামে রেজিস্ট্রেশন করা ধরতে পারবো, আর কেউ তো আসে নাই। পরে ওই ছেলে ফোন দিয়ে বলতেছে যে সমস্যা নাই ভাই, তুমি আসো। পরে বলতেছে না মানে কি জন্য, কি দরকার। পরে আমার ফুফাতো বলতেছে এই সাইবার ক্রাইমের দিকে আইছে, তোর সাথে কি কথা বলবো। পরে আমি গেছি, যাওয়ার পর এখন চারোদিক দিকে একজনে ফ্লেক্সিলিটির দোকানে, কেউ বাজারে, কেউ মোবাইলে কথা বলতেছে। একবারে 10-15 জন মানুষ আমার পাশে এসে পড়ছে, সব একসামের মানুষ। তখন মানে আমি একটু ভয় পেয়ে গেছি। প্রথমে দেখছি একজন ডেজাই। কোথায় এটা? টাঙ্গাইলে? না, এটা ডেমরার মধ্যে। হ্যাঁ, পরে আমার নিয়ে ডাইরেক্ট গাড়িতে উঠাইছে। গাড়িতে উঠিয়া গাড়িতে উঠালো বলতে আপনাকে কিভাবে গাড়িতে উঠালো? আপনাকে তো পরিচয় দিয়েছে? না, পরিচয় দেয় না, কোনো পরিচয় দেয় নাই। না দিয়াই প্রথমে গাড়িতে উঠাইছে, আর সবাই সিভিল ড্রেসে, আমি বুঝতে পারতেছি না কেরা।
আচ্ছা, বা কি জন্য আমার ধরছে আমি কিচ্ছু বুঝতে কত পারতেছি না। সালের ঘটনা? 2018? হ্যাঁ 18 সালের ঘটনা। তখন আমার সাথে ছোট একটা বাটন ফোন নিয়ে গেছি, কিন্তু আমার যে নাম্বারটা ছিল আমার পার্সোনাল, যেটা একবার টাকা ট্রান্সফার করছিলাম, ওই মোবাইলটা, তো ওই মোবাইলটা আমার নিয়ে নিল, কিন্তু মোবাইল দাও। পরে কয় আরেকটা মোবাইল কই, আমি যে মডেলের মোবাইল চালাই, কোথায় কোথায় গেছি সব কিছু A to Z তারা বলতেছে, সব বলতেছে। এখন আমি তো আর জানি না যে কোন মসজিদে নামাজ পড়ছি, কয়টার সময় কোন হোটেলে খাইছি। ওই সন্ধ্যার টাইমে ওই হোটেলে খাইছি, এই জন্য হোটেলের চারপাশে তারা ছিল। এগুলো সব ট্র্যাক করা যায়, এগুলো সব বলে দিচ্ছে। হ্যাঁ সব বলে দিতেছে। পরে বলতেছে যে ইটি না করে ডাইরেক্ট বলবা না কিটি। আমি পরে বলতেছি কি, আমি তো কিছু বুঝতেছি না এরকম, যে আমার কেন ধরলেন বা কি জন্য। পরে কয় যে পাওয়া গেছে স্যার, এই যে সিম পাওয়া গেছে এটা। আমি তখন মানে একটু হয়ে গেলাম যে সব সিম ফালাইলাম, ওই সিমটা কেন ফালাইলাম না, মানে মাথায় কাজ করে না আলটিমেটাম তখন, যে এত তাড়াতাড়ি কি করুম, তড়িৎ ফরিৎ বুদ্ধি কিচ্ছু করতে পারছি। কতগুলো সিম ছিল আপনার কাছে? সিম বেশি ছিল না, তখন 6-7টা সিম ছিল। আচ্ছা, তারপর? তারপর ওই সিমটা নিয়ে নিল, তো হাত দা দুই সাইডে দুইটা কানের মধ্যে থাপ্পড় দিল, মানে ঝিম ধরে গেল 10 মিনিট, কিছু মানে শুনতে পারতেছি না, কি হইলো না হলো মানে বুঝতেছি না। পরে ম্যারের ছুটে পরে বলতেছি যে আমি করছি, যে আমার তো মেরেই ফেলবেন, তো আসেন সব কিছু স্বীকার করুন। পরে বলতেছে এখন কিছু করতে না, আয় আমাদের সাথে। পরে ডাইরেক্ট যে ডিমরা থানার যে SI, তারে ওই জায়গায় নামিয়ে দিয়ে স্ট্যান্ডে ডাইরেক্ট নিয়ে গেল মিন্টু রুটে। তখন মানে আমি ঢাকার শহর সবই চিনি, কিন্তু ওই জায়গাটা চিনতেছি না, ওটা সংরক্ষিত এলাকা, ওই জায়গায় কখনোই ঢুকি নাই। তখন প্রায় রাত 12টা-1টা, এর মাঝে আবার নামিয়ে খাসি টিয়া খাওয়াইছে অনেক কিছুই করছে, তখন মেয়ের করে নাই। পরে যাওয়ার মানে কোথায় আসতেছি আমি কিচ্ছু মানে বুঝতেছি না, মোবাইল টোবাইল সব কিছু A to Z নিয়ে গেছে গা, কেউ জানেও না এইভাবে যে আমার ধরে নিয়ে পড়ছে। ওই ফোর্থ অফিসার ও জানে না যে আমার কোন টিম ধরছে, বা আমি নিজেও জানি না যে কোন টিম ধরছে। তারপর এখন যাই রুমের মধ্যে নিয়ে গেল রাত 12টা, তখন 1টা বাজে প্রায়। পরে ফালিয়ে রাখলো। পরে একজনের সাথে কথা বলে শুনি এটা যে মিন্টু রুটের ডিবি, এক একজন 10 দিন 12 দিন 15 দিন 20 দিন 35 দিনও আছে, ওইরকম মানে ঘুম হিসাবে রয়েছে ওখানে। হ্যাঁ, তখন আমার বলতেছে যে ওরা ফালিয়ে রাখ 1 মাস থাক পইরা। আমি বলতেছি বলে কি যে 1 মাস যদি নেই পইরা থাকি, আমি বুঝতেছি না যে আমার কোথায় দিব, মানে কি হইব, মানে এই জীবনে ফার্স্ট কিচ্ছু বুঝতেছি না। পরে কয়েকদিন পর ডাকাইলো আমারে, 3-4 দিন পরে ডাকিয়া পরে বলতেছে, পরে অনেক ধরনের মারধর যেটা হয় আলটিমেটাম। কি কি খেয়েছেন মার? যে এগুলো একটু জানা উচিত, মধ্যে কারণ এই হাতের মারটা মধ্যে প্রাপ্য তো আসলে। হ্যাঁ, হ্যান্ডকাপ পরিয়া, যে উপর করে শুইয়া পায়ের তাইলার মধ্যে বাড়ি। তারপরে আমার জন্য 250 থাপ্পড় বরাদ্দ করলো, তার মধ্যে 94টা দিছিল। তারপর লাঠি দিয়া বাড়ি, প্রথম দিন পিঠাইলো অনেক, মানে পিছনে পিঠিয়ে একবার করে ফেললো। পরে ভাবলাম মনে আর মারবো না, পরে ওষুধ কিনে দিল। কিনে দেওয়ার পর দ্বিতীয় দিন আবার পিঠাইলো, যে আসে সেই মারতাছে টিমের। দেখা যায় 2-4 জন করে আবার যে ফোন ট্যাকিংয়ে যাদের আইডি হ্যাক করছিলাম তাদেরও 2-4 জনকে খবর দিতেছে জিডি করার জন্য, তারাও আসতেছে, তাদের তাই আবার মারতেছে, মানে গরম পিটুনি খালি খাইতেছি, মনে করতেছে সরকারি সম্পত্তি হয়ে গেলাম, যে আসে সেই মারে, যে আসে সেই মারে। পরে করলো, এই যে বললো কিভাবে কি করছস, হ্যাঁ নি কর। পরে ততদিনে মানে আমার যে লিঙ্কটা ছিল, আমি তখন অন্য একটা লিঙ্ক দিতেছি, অন্য একটা সাইট, ওই সাইটে কোনো আইডি নাই, কিন্তু ম্যারেজ উঠে আসলটা দিতে কয়, আসলটা দে, সব দিয়ে দিয়েছেন। আর পারতেছি না। পরে ওই সাইটটা দিছি, ওই সাইটে তখন প্রায় 2-3 হাজার আইডি ছিল, কিন্তু এই মুইসা গেছে আইডিগুলো। মানে হয় কি যে 15 দিনের মধ্যে আজকে যে আইডিগুলো আসবো ওটি মুইসা যাবো গা, মানে অটোমেটিকলি মুছে যায়। হ্যাঁ, তখন 150-200 আইডি ছিল, এরকম আইডি পাইছে, কিন্তু একটাও লগ ইন হয় না। ওগুলো সব যে ফেক আইডি, যে রিয়েল আইডি থাকে ওটি আমি মানে করে দিই, ডিলিট করে দিই ওই জায়গা দিয়ে, সব ফেক, একটাও লগ ইন করতে পারে না। আমি পরে ইটি করার পর এখন মামলা দিতেছে না, আমার কালেমা পড়াইতেছে, চোখ টোক বেঁধেছে, তোর ক্রস দিয়ে দিব, তারপর টাকা আন, এত টাকা কি করছস, এত টাকা আনছস। পরে আমি বলতেছি আসলে তো এত টাকা আনি নাই। পরে বলতেছে তুই নেশা টেশা করস নাকি, এত টাকা কি করলি, কিভাবে ফুরাইলি? কত টাকা ততদিন পর্যন্ত? ততদিন মানে কোনো হিসাব নাই, হয়তো 4-5 লাখ হইব। 4-5 লাখ টাকা কয় মাসে এটা বলা চলে? এই 2 বছরের। 2 বছরের মধ্যে 4-5 লক্ষ টাকা। হ্যাঁ, তারপর এখন আমি দেখতেছি আমার মামলাও দিতেছে না। মামলা না দিলে মানে একটা রিস্ক থাকে যে ক্রস দিয়ে দিতে পারে, বা আমার তো ধরছে কেউ জানেও না, যত ওইডি আমরা থানায় করো, থানায় তো সব মিল আছে। যে আমি চাইতেছি যে আমার তাড়াতাড়ি মামলাটা দিক। পরে কুটে নিয়ে গেল, কুটে নিয়ে আমার দিল 7 দিনের রিমান্ড টানলো, যে আমি তো ভয় শেষ। যে মামলা কি দিল আপনাকে? মামলা হইলো সরকারবাদী, যে সাক্ষী টাকিয়া ওদের জিডি করিয়া। আচ্ছা, তখন বলতেছে যে কয়টা আইডি হ্যাক করছস, চাইলে তো 2-3 হাজার মামলা দিতে পারো, প্রত্যেকটা আইডির জন্য একটা একটা করে মামলা, কিন্তু দিলে তো জীবন আর ছাড়া পাইবি না, যা তোর একটা মামলা দিয়ে দিলাম। পরে একটা মামলা দিয়ে দিল। রিমান্ড টানার পর আমি মানে অনেক ভয় পেতেছি যে রিমান্ডে কি হইব। পরে ওই জায়গায় দেখি এক আছে, উকিল আছে, বলতেছে উকিল লাগবো কোর্টের মধ্যে। তখন বলছি হ্যাঁ আমার একটা খুঁট লাগবো, আমি আছি এনে 13-14 দিন ধরে আছে, আমার বাড়ির মানুষ কোনো খবর জানে না, যদি তারা উকিল ধরে তাহলে ধরেন। তখন মানে কিচ্ছু বুঝতেছি না। উনি বললো নাম্বারটা বললো, পরে নাম্বার বললাম। পরে 2 দিনের রিমান্ড হইলো, উনি দাঁড়াইলো রিমান্ডের বিরুদ্ধে। 2 দিনের রিমান্ড, 3 দিনের রিমান্ড দিল, 3 দিনের। পরে আমি তো ভাবতেছি এখন আমার মেয়েরা শেষ দিয়ে ফেলবো। ওই রিমান্ডের কয়েকদিন আর মারলো না, রিমান্ডের কয়েকদিন একটা টোকাও দিল না।
তখন বললো যে তুমি যেভাবে স্বীকার করছো এরকমভাবে কোর্ট ম্যাজিস্ট্রেটের সামনে যা স্বীকার করবা। আমার এদের লেখাইলো, আমি আবার না লেখলে হাতের মধ্যে বাইরে দিছে লাঠি দিয়া, মানে অনেক মার দিছে, 200-250 বাড়ি দিছে। পরে আমি লিখছি, লেখার পর এখন ম্যাজিস্ট্রেটের সামনে, ম্যাজিস্ট্রেটের কাছে যায় তারা 2 ঘন্টা আধা ঘন্টার মতো তারা আলাপ করছে যায় ম্যাজিস্ট্রেটের সামনে। পরে ম্যাজিস্ট্রেট যাওয়ার পর বলতেছে, বাবা তুমি কি করছো একটু কও না, কইলে কেমনে কেমনে করছো, কয় টাকা আনছো। ম্যাজিস্ট্রেট আপনার সাথে ভালো ব্যবহার করেছে এই কথা বলতেছে। পরে আমার তো মানে একটু মাথা হয়েছে ভিতর থেকে, ওই ওদের সাথে আলাপ করে ওর আগে 2-1 জন জেল খাটছে, ওরা বলছে এরকম এরকম বলবো, স্বীকার কিন্তু করিস না, স্বীকার করলে খবর আছে। পরে আমি বলছি স্যার আমি কিছু জানি না, আমার কলেজ থেকে ধরে নিয়েছে, মানে A to Z না করতেছি। পরে ম্যাজিস্ট্রেট বলতেছে ওরা আবার রিমান্ডটা না, ওরা আবার মেডে নিয়ে হওয়ার স্বীকার করাও। পরে আমার আবার ওই ইয়ের মধ্যে কোর্টের বাথরুমের মধ্যে নিয়ে আবার কিছু মারলো। পরে বললেন স্বীকার করবি, আমি বললাম হ্যাঁ এখন স্বীকার করুন। পরে নিয়ে যাওয়ার পর আবার বললাম আমি কিছু জানি না, আপনার সামনে মারতেছে। ম্যাজিস্ট্রেট বলতেছে আপনি কিছু বলেন না। প্রিয় শ্রোতা, গল্পের মাঝখানে একটু থামাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন প্রাণের মেলা বইমেলা শুরু হয়ে গেছে এবং এই বইমেলাতে জীবন গল্প পার্ট 2 অসাধারণ বেশ কিছু গল্প নিয়ে অলরেডি বাজারে চলে এসছে। আপনারা বইটি সংগ্রহ করতে পারেন বর্ণপ্রকাশের স্টলে গিয়ে, আর ঘরে বসে আপনি সংগ্রহ করতে পারেন মাত্র 200 টাকার বিনিময়ে। আপনাকে ঘরে বসে সংগ্রহ করতে হলে যেটা করতে হবে, ফোন করতে পারেন boibajar.com এর এই নাম্বারে 09611262020। আমি আবারও বলছি 09611262020। অথবা আপনি যদি মনে করেন ফোন করে আপনার বুকিং করতে সমস্যা, ঠিক আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু যেই নাম্বারটি আমি দিচ্ছি এই নাম্বারে বি লিখে SMS করবেন, আমরাই আপনাকে কল ব্যাক করব। ওকে, আমি নাম্বারটি বলছি 01617257525। আমি আবারও বলছি 016127525525। এই নাম্বারটিতে বি লিখে SMS করতে হবে। এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান অবশ্যই খেয়াল রাখবেন বইটির যে মূল্য রাখা হয়েছে সেটার অর্ধেক অর্থ আপনাকে অগ্রিম পাঠাতে হবে, অর্থাৎ 100 টাকার মতো আপনাকে অগ্রিম পাঠাতে হবে। ওকে, আবারও গল্পে ফিরছি আমরা। পরে তারা বলতেছে ম্যাজিস্ট্রেট আপনি লিখে দিন রিমান্ডের কথা। পরে ম্যাজিস্ট্রেট বলতেছে না আপনারা কোর্টে যা রিমান্ড চান, রিমান্ড দিয়ে দিব। পরে আমার যে ছিল আয়ু ছিল, ও বলতেছে তুই সব জায়গায় স্বীকার করলি, এই জায়গায় স্বীকার করলি না কেন। পরে বললাম যে আমার যান বাঁচানো ফরজ, আমার কোনো কেউ আসতেছেও না আপনাদের এই জায়গায় দেখা করতে, বা কাউরে ফোন দিতেছি টাকার জন্য, কেউ কিচ্ছু করতেছে না। তো আমি জানি না কি করতেছি, কয় তোরা আরও মামলা দিমো, যেটি আছে ওই যে দিদিমিটি সারা বাংলাদেশে দেখায় না। আমি মানে অনেক একটা ভয় রইলাম, আমার তখন গারদে দিয়ে দিল। গারদে দেওয়ার পর আমি খালি বলতেছি আল্লাহ করে আমার খালি জেলে পাঠিয়ে দিক। তোর মনে হচ্ছে আমার জেলখানাটা খুব নিরাপদ, জেল কি যে আমার যাতে আর রিমান্ড না টানে বা ওই জায়গায় যাতে না নেয়। কারণ ওই অফিসের মধ্যে একটা রুমের মধ্যে ছিলাম 12 দিন, মনে হয়েছে তখন 12টা বছর, 24 ঘন্টা একটা আলো, সিসি ক্যামেরা লাগানো, কারোর সাথে কথা বলা যায় না, একই রকম সব। হ্যাঁ একই রকম। আমি কোন জায়গায় আছি, মাটির নিচে ছিলাম, মানে কিচ্ছু বুঝতে পারতেছি না। ওই বাইরের কোনো পাবলিকও এলাও না, থানার মতো না। বা আমার ফোন দিতে দিতেছে টাকার জন্য, যে তো টাকা বাইরে বুড়ে আসে নাকি, কিন্তু ঠিকানা বলতে দিতেছে না। তখন আমার ওই গার্লফ্রেন্ডটা আমি ফোন দিই যে আমারে 1 লাখ টাকা দিলে ছাইরা দিব, বা যাদের টাকা পয়সা নিছি তারা আইসে স্টুডেন্ট দিকা হয়তো ছাড় দিতে পারে, যে 1 লক্ষ টাকা তাদের ফেরত দিয়ে দিলে হয়তো আর কিছু হইব না। পরে ও বলতেছে আচ্ছা দিমনি, ওইটা কইয়া 2-3 দিন আমার ঘুরাইতেছে। মানে আমার অনেক রাগ হইতেছে গার্লফ্রেন্ডের উপর, যে একটা টাকা দিতেছে না, এই বিপদের মধ্যে আমার কি হইব, আমি মানে বুঝতেছি না এই মামলাটা কি হবে। পরে জেলে যাওয়ার পর জেলে দিয়ে দিল। যারা আইডি হ্যাক করেন তারা এই যে শ্বশুরবাড়ির আদর কেমন হয় এটা একটু ভালো করে জেনে রাখেন। হ্যাঁ, এটাই শেষ না, কারণ জীবনটা তো আসলে বাংলাদেশের সামাজিকতায় পুলিশ অ্যারেস্ট মানেই লাইফটা ওইখানে পাজল হয়ে যায়, বিচার অনেক পরের বিষয়। হ্যাঁ, তো ওর লাইফটা কী হয়েছে সেটাও একটু জানেন। এটা তো শ্বশুরবাড়ির আদর, শ্বশুরবাড়ির আদরের পরে জীবনের অবস্থা কী দাঁড়িয়েছে সেটাও একটু জানেন। কারণ সাইবার ক্রাইম ল ইজ আ ভেরি ভেরি স্ট্রিক্ট ল রাইট নাও ইন বাংলাদেশ। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দিস। এবং এটা নিয়ে অপরাধ করা যাবে না, এটা সবারই সতর্ক থাকতে হবে। জি বলেন। তারপর জেলে দেওয়ার পর প্রথম রাত আমদানিতে দিল। আমদানি বলে জেলে মানে ফার্স্টে যে রাত জায়গায় রাখে, একটা রুমের মধ্যে 20-30 জন মানুষ থাকা যাব, ওই রুমে প্রায় 250-300 মানুষ। না পারি ঘুমাইতে, অর্ধেক পাওয়াই কইরা ঘুমাইলে আবার পয়সাও থাকা যায় না, যে ঘুমাইতেই হবে, না শুয়ে থাকো, চোখ বন্ধ করে থাকতে হইব। এখন ঘুমানোর পর পায়ে পায়ে লাথি লেগে যায়, একজনের মুখে লাগে, একজনের গালে লাগে। আবার মানুষ চাপ দিয়া যে 1-2 জন মানুষ ঘুমার জন্য 5 জন ঘুমাতেছে, একজন আরেকজন উপরে উঠে পড়তেছে, এরকম মানে একটা কষ্ট যে কই আসলাম। গরম তো নিশ্চয়ই, হ্যাঁ গরম, মশা, আর মানে যে কই আসলাম, মানে খালি লাগতেছে, মানে মনে হইতেছে যে কোনো একটা কিছু মনে হয় অভিনয় করতেছি, মানে বিশ্বাস করতে পারতেছি না যে রাতারাতি কি হয়ে গেল জীবনটা। তারপর
এদিকে আবার দিলাম। তখন মনে হচ্ছিল না যে জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলছি? তখন ভিতরের দিকে অনেক মাপটাপ চাওয়ার পর করতেছে না যে ভুলের ক্ষমা, এটা তো অপরাধ করে ফেলছে, অপরাধের কোনো ক্ষমা নাই, সাইবার ক্রাইমে কোনো ছাড়াছাড়ি নাই, হ্যাকিং বা যে কোনো কিছু যারা ধরবো ছাড়বো না যদি না হয়, এটা কঠিন শাস্তি। পরে উকিলে তো এই মুহূর্তে জানিয়ে দিছে যে আমার কবে দিছে। তো আমার ওই ভাই যে ভাই আমার পরীক্ষা করছিল ওই পলিটেকনিকের সময় অ্যাপ্লাই করছিল সব, উনি গেছে আরেক নিয়ে ভাবিরে নিয়ে, ওনার স্বাস্থ্য বাইরে বিয়ে করাইছে আবার পুরান ঢাকায়, তারা নিয়ে গেছে 1 না 3 দিন, আমার পাইতেছে না কোন নাম্বার ওয়ার্ডে দিছে, কোথায় দিছে আমিও কিছু বুঝতেছি না। একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরেছিলাম আমি প্রায় 14-15 দিন, যে ডিবির রুমে গোসল টোসল তো নাই, খাওয়া দাওয়া তো নাই। তখন মানে গোসল করতাম যে আর থাকতে পারতেছি না, পাগল হয়ে যেতেছে ওই জায়গায়, মনে হতেছে এর চেয়ে মৃত্যু যন্ত্রণার মতো লাগতেছে। পরে আরেকজনে ব্রাশ ছিল, হের ব্রাশ দিয়ে ব্রাশ করে ফেলছি 12 দিন, মানে কিচ্ছু করতে পারতেছে একটা মাটিও নাই, ইট নেই যে ব্রাশ করুম, মুখের গন্ধ দেখে টিকতে পারতেছে, এক ব্রাশ দিয়ে ব্রাশ করলাম 5-6 জনে। তারপর পর ওই জেলে যাওয়ার পর আমি ভাবছি হয়তো এখন তো কাপড় চোপড় নাই, হালকা হালকা শীত পড়ছে, হয়তো লঙ্গি সাবান টাবান দিব, এখন তো কিচ্ছু দেয় না। পরে রুমে যাওয়ার পর একজন একটা দিল, লঙ্গি দিল যে আগে গোসল করে নাও, ওয়ার্ডে যে দিন দিল, প্রথম দিন তো আমদানি। তারপরে আর ফজরের দিকে উঠিয়া সাহেব ফাইল সুপার ফাইল করিয়া রুমে দিল, দেওয়ার পর একটু ভালোই লাগলো গোসল টোসল করার পর। এখন আবার 2 দিন পর সাক্ষাৎ আইলো, সাক্ষাৎ যাওয়ার পর মানে সাক্ষাৎ যাইতেছে, মানে এতটুকু 10-12 দিনের যে প্রসেসটা, এটাতে জীবন একেবারে শেষ, জীবন পুরাই শেষ। মানে 10-12 দিন তো বাইরের দুনিয়ার 10-12 দিন, আর জেলের দুনিয়ার 1 দিন 1 বছরের সমান। এটা কোনো দিন মানে আমি আমার এটা যে জেল না কাটছে এটা বোঝানো সম্ভব না, কিছু কিছু জিনিস আছে বইলে বোঝানো সম্ভব না। সো যারা আজকে এই ভিডিওটা দেখছেন, আমি নিশ্চিত, কারণ আমার যে পেজ, সেই পেজে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষ এখানে আছেন, সব ধরনের মানুষ, অসংখ্য ফেক আইডি আছে আমি জানি। আমি আজকের এই ভিডিওটা স্পেশালি 2 ধরনের মানুষের জন্য করছি। একটা হচ্ছে যারা এই ধরনের অসৎ কাজ করেন তাদের জন্যে, জীবনটা কি হয় সেটা এই সাইমের কাছ থেকে আজকে জেনে নেন 1। আর 2 নম্বর হলো আপনি কিভাবে আপনার আইডিটাকে সেভ করবেন। এগুলো নিয়ে অনেক ধরনের সামাজিক লেখালেখি হয়, অনেক কিছু হয়, কিন্তু আমার মনে হয় একজন ভিকটিম এবং কিংবা যে ভিকটিম বানায় তার মুখ থেকে শুনলে যে অ্যাপিল তৈরি হয় মনের মধ্যে, এর চেয়ে বড় অ্যাপিল, ওই সচেতনতা আপনি যেটাই বলেন না কেন, যে ক্রাইটেরিয়াতে করেন সবচেয়ে এক্সট্রিম লেভেল হচ্ছিল এইটা, এর চেয়ে বড় আর কিছু হয় না। সো এরপরেও যদি আপনি সচেতন না হন, তাহলে আপনার জন্য কি অপেক্ষা করছে সেটার জন্য আপনার জন্য বেস্ট অফ লাক, আর কিছু বলার নাই। হ্যাঁ, তারপর যাইতেছি আর জেলে মানে সকাল 6টার সময়টা ফাইল দিতে হয়, 3 বেলা ফাইল, সাহেব ফাইল, সুপার ফাইল, ডিসি ফাইল, বিছনা বাটি উঠিয়া বয়ে থাকো, থালাবাটি, কম্বল, জেলের সম্বল, এভাবে যাইতেছি জেল জীবনের অভিজ্ঞতা, মানে আমি বলতে চাইতেছি না ওইরকম ভাবে। তারপর এর মধ্যে ভাই টাকা পয়সা দিয়ে গেল, কিছু খাওয়া দাওয়া করি। এখন আমি তো ধূমপান করি না, সবাই সিগারেট খায়, সব উদ্দেশ্যে মাদক মামলা, জেলের 80% মামলায় মাদক মামলা। এখন ওইরকম ভাবে থাকতেও পারতেছি না গন্ধে, বা জেল মনে করি আমরা সাধারণ মানুষ যে খুব অন্ধকার, কিন্তু জেলে এত আলো যে অন্ধকার পাইলে মানুষ অনেক খুশি হয়। 24 ঘন্টা বাতি জ্বালানো, একটা রুমের মধ্যে 4-5টা, কোনো নাই, ওই কারো গরম লাগে, কারো আবার ঠান্ডা লাগে, এই ফ্যান চালায়, এই আবার বন্ধ দেয়, বাইরে সব সুইচ, নিজেদের কোনো নিয়ন্ত্রণ কিচ্ছু নাই, সব বাইরে সুইচ। হ্যাঁ, গোসল করতে হয় নিচে লাইনে ধরে, ওয়ার্ডে গোসল করলে এই জরিপানা, তারপরে এই বাড়ি, মানে পদে পদে জেলের একটা পাতা ছিল রিপোর্ট, প্রত্যেকটা জায়গায় রিপোর্ট। তো অনেক কাঁদতেছি আর মানে অনেক করতেছি, কারোর সাথে ওইরকমভাবে মিশতে পারতেছি না। তখন এই যে ডিবিতে ছিলাম একটা অপলার সাথে, উজ্জ্বল করে নাম, ও আবার দেখে গেছে, তখন একটু ভালো লাগলো যে একটা পরিচিত লোক পাইলাম। এদিক দিয়ে আমার মামা, তারপরে ফুবু, এরা সবাই যাইতেছে। মামা মানে এতদিন পর, এই 5 বছর পর ফার্স্ট গেল আমার জন্য। ওই এই 5 বছর আমার সাথে কোনো মানে ওই ধরনের কথা বলে নাই, গেছে কি মানে আপনার সাথে দেখা করে? হ্যাঁ, দেখা করার জন্য গেছে। পরে বলছে চিন্তা করিস না, বের করুম নি। আর এদিক দিয়ে আমি আর জানাইতেছি না, আমার যে গার্লফ্রেন্ডের বাড়ি, ওর বাড়ি হইতেছে বিক্রমপুর। আমার মনের মধ্যে একটা কষ্ট যে আর কেউ টাকা দিল না, তুই কিছু টাকা দিলে আমি সারাটা পাইতাম। পরে এই গার্লফ্রেন্ডের জন্যই তো মোটামুটি শক্ত করে ধরছিলেন। হ্যাঁ, সে গার্লফ্রেন্ডই খবর নেয়নি। তারপর হঠাৎ করে একদিন সিসি কল আসলো। সিসি কল আসার পর মানে ভয় পেয়ে গেলাম। সিসি কলে সাধারণত হয় রিমান্ড টানে, আবার জেল রিমান্ড, নয় নতুন মামলা হে, কিংবা ওই অফিসে দেখা করে। আমি তো জানি যে 2-3 হাজার টাকাতে টিকিট কেটে আমার সাথে কেউ পার্সোনালি দেখা করবো না, আমার স্লিপ আসলে সাধারণ স্লিপই আসে। পরে দেখলাম আমার ওই গার্লফ্রেন্ড আইসে, আসার পর ওর বাড়ি ওই কাছেই। পরে আমি বলতেছি যে তোমার সাথে কোনো কথা নাই ভাই, তখন অনেক কাঁদতেছে যে আমি কিভাবে টাকা দিব, আমার কোনো ঠিকানা হয় নাই, বা ঠিকানা তো বলো নাই, এই টাকা যদি মেরে দিত পরবর্তীতে কি হইতো। আমি কয়েকজনটা বলছি যে থানা হইলে তো থানায় যে টাকাটা দিয়ে দিতাম। প্রিয় শ্রোতা, গল্পের মাঝখানে একটু থামাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন প্রাণের মেলা বইমেলা শুরু হয়ে গেছে, এবং এই বইমেলাতে জীবন গল্প পার্ট 2 অসাধারণ বেশ কিছু গল্প নিয়ে অলরেডি বাজারে চলে এসছে। আপনারা বইটি সংগ্রহ করতে পারেন বর্ণপ্রকাশের স্টলে গিয়ে, আর ঘরে বসে আপনি সংগ্রহ করতে পারেন মাত্র 200 টাকার বিনিময়ে। আপনাকে ঘরে বসে সংগ্রহ করতে হলে যেটা করতে হবে, ফোন করতে পারেন boibajar.com এর এই নাম্বারে 09611262020। আমি আবারও বলছি 09611262020।
6111262020 অথবা আপনি যদি মনে করেন ফোন করে আপনার বুকিং করতে সমস্যা, ঠিক আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু যেই নাম্বারটি আমি দিচ্ছি এই নাম্বারে বি লিখে SMS করবেন, আমরাই আপনাকে কল ব্যাক করব। ওকে, আমি নাম্বারটি বলছি 01617257525। আমি আবারও বলছি 016127525725। এই নাম্বারটিতে বি লিখে SMS করতে হবে। এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান অবশ্যই খেয়াল রাখবেন বইটির যে মূল্য রাখা হয়েছে সেটার অর্ধেক অর্থ আপনাকে অগ্রিম পাঠাতে হবে, অর্থাৎ 100 টাকার মতো আপনাকে অগ্রিম পাঠাতে হবে। ওকে, আবারও গল্পে ফিরছি আমরা। তারপর সাক্ষাৎ আসলো, পরে আমি বুঝতে পারলাম যে আসলে আমি আলটিমেটাম ভুল বুঝছি তাকে, যে আমার জন্য যথেষ্টই করছে। এর মাঝে খবরও নিছে যে আমি ওই জায়গায় আসি অফিসে, ওই যে ঢুকতে পারে নাই, একটা লোকটাতে খবর নিছিল। আর আমি তারে কোনো আমার ফোন নাম্বার দিছিলাম না। এই কয়দিনে ও হাসপাতালে ভর্তি ছিল অনেক জায়গায়, মানে মানসিকভাবে খুব ভেঙে পড়ছিল। হঠাৎ করে উদা হয়ে গেলাম আমি, হঠাৎ করে নাই। ওটা সমস্যা নাই, আপনাকে সে টাকা পয়সা দিয়ে ছাড়ায় শেষ পর্যন্ত। হ্যাঁ, শেষ পর্যন্ত। তারপর আমার মামাই তখন টাকাটা দেয়। ওই উকিল ধরার পর এই বের হই প্রায় 4 মাসের মতো লাগে। মার্চের 18 তারিখে বের হইলাম। 4 মাস আপনি জেলে ছিলেন? হ্যাঁ, মার্চের 18 তারিখে জামিন হয় জজকোর্টের। তখন আবার চালানে দেওয়ার দায় হইতেছে কাশিমপুর 2 নম্বর জেলে। পরে ওই জায়গা থেকে বের হওয়ার পর এখন কি করব, নতুন করে তো ভার্সিটিতে ভর্তি হতে পারতেছি না, টাকা পয়সা যা ছিল সব তো শেষ মামলার পিছনে। এদিকে আবার আসলাম কিছুদিন ফুপুরে নিয়ে, আবার কিছুদিন থাকলাম। আর মামা বলতেছে বসে দিছস, তাহলে আমার কাজ টাজ কর। এর আবার ওই কুটির শিল্পের কাজ করে। আর লেখাপড়া অফ হয়ে গেল? হ্যাঁ, লেখাপড়া অফ হয়ে গেল। লেখাপড়া অফ হলো মানে কি, আপনাকে ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড করেছে? না, ইউনিভার্সিটি সাসপেন্ড করলো না, কিন্তু আমি যে যাবো আমার কাছে তখন আর টাকা নেই, আমি কারো কাছে টাকা চাইতে পারতেছি না। আমার আবার নতুন করে আমার ফর্ম ফিল আপ করার বা ভর্তি বেসরকারি পত্রিকায় এরকম ভাবে আপনার ছবি এসছে, আমরা তো সিক্রেটস আপনার অনুমতি নাই বলে আপনার ফেস আমরা দেখাচ্ছি না, কিন্তু এখানে আপনাকে নিয়ে যেভাবে রিপোর্ট করেছে সেটা তার অনুমতির ধারে নাই এবং প্রয়োজনও নাই সেটা। আপনি অপরাধ করেছেন, অপরাধীর ছবি দেখানো যেতে পারে, সেক্ষেত্রে সেটা দেখিয়েছে। কিন্তু এখানে যেহেতু আমরা রিপোর্ট করছি না, আমরা মানুষকে আসতে বলি নিজের জীবনের ভুল অপরাধ বলার জন্য, স্বেচ্ছায় আপনি এসছেন এবং সুতরাং আপনার যে ডিমান্ড আছে সেটা আমরা ফুলফিল করে এখানে প্রচার করেছি। কিন্তু আমি এই প্রশ্নটা করতে চাচ্ছি এই কারণে যে এইরকম একটা ছবি ন্যাশনাল ডেইলিতে চলে যাওয়া এভাবে সামাজিকতার জায়গাটা থেকে, এবং সেখানে এই ধরনের অপরাধ করা, এটা আপনি করেছেন, সেটার জন্য মামলা হয়েছে, জেল কেটেছেন, এরপরে জীবনটা কি আর জীবন থাকে? কি হয়েছে আপনার জীবনে? তারপর বের হওয়ার পর ওই কাজ করতেছি, কাজ করে ভাবতেছি যে এখন আমি কার কাছে টাকা চাইতে পারতেছি না, মানে এই ঢাকায় দৌড়াদৌড়ি করতেছি, যা বলতেছে মানে সেই কাজই করতেছি, মন লাগিয়ে কাজ করতেছি, বাসের কাজ ধরে গেছি। এই হওয়ার পর ভার্সিটি বাদ দিয়ে অনেকে এলাকায় করতেছে যে জেল মেল খাইডে বাসের কাম করতেছে, কোনো নাই, মানে জীবনটা শেষ হয়ে গেছে গা। কিন্তু আমি আবার হয়েছি যে 8-10 মাস কাজ করুম, কাজ করে কিছু টাকা পয়সা জমাম, জয়া একটা ছোটো একটা চাকরি করে ঢাকায় আবার নতুন করে ভার্সিটিতে অন্য কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে পড়ালেখাটা স্টার্ট করুম। এর মধ্যে হঠাৎ করে কোর্টের হাজিরা দিতেছি, সব কিছু ঠিক মতো চলতেছে। এখন আনকুট পড়ে গেছে, আনকুট পড়ার পর মামলাটা ট্রান্সফার হয়েছে সাইবার ট্রাইব্যুনালে। এখন উকিলে সাধারণত জানে যে 3টা হাজিরা মিস, মানে মূল বিষয়টা হচ্ছে যে ও একটা হাজিরা মিস করে, একটা হাজিরা মিস করার পরে ওর নামে আবার ওয়ারেন্ট হয় এবং সে এরপরে আরও 3 মাসের মতো জেলে ছিল, নাকি কয় মাস? হ্যাঁ, এরপর আবার জেলে ছিলাম। কিন্তু এর আগে প্রথমবার যখন জেলে থেকে বের হইলাম তখন আবার এই নানির বাড়িতে গেলাম, মানে অনেক ভালো লাগলো জেল খাটার পরও, যে 5টা বছর কাটছি এই বাড়িতে আসতে পারি নাই, আজকে এই উচিলাই জেল খাটার উচিল হইল এই বাড়িতে আসছি। পরে আসার পর আবার যখন এবার জেলে আসলাম তখন ওই বাড়িতে গেল ওয়ারেন্ট, তখন আবার জামিনদার ছিল মামা, তারা জিজ্ঞাসাবাদ করলো। এখন সে আমার উপরে পুরো রেগে গেছে, তার মানে ফ্যামিলি সহ, তার নিজের ফ্যামিলি আছে, ভাবতেছে আমার জন্য কোনো বিপদ দেবো কিনা। আমি কিন্তু কোর্টে যা স্যালেন্ডার করে আইছি, স্যালেন্ডার করে আবার অ্যারেস্ট হয়েছি। ভাবছি যে আমার জামিন হতে দিয়ে দিব, মাপটা ছেলে একটা হাজিরা মিস হয়েছে অসুস্থতা দেখিয়া, দেয় নাই, কিন্তু জজে দেয় না, বলতেছে এটা ঘৃণ্যতম অপরাধ, এইটার কোনো জামিন নাই। পরে বললো যে আপনি হাইকোর্টে নিয়ে যান। এবার পরে হাইকোর্টে নিয়ে গেছে, হাইকোর্টে নেওয়ার পর বের হওয়ার পর এখন মামা তারপরে আমার যে সব জায়গায় আমি রিলেটিভ ছিল সবাই কথা যে কোনো সন্ত্রাসীর জন্য জায়গা নাই আমার, মানে পুরো ফ্যামিলি সবাই, হ্যাঁ সবাই, আমার জন্য কোথাও জায়গা নাই এখন, যে এই জায়গায় যা থাকুম। তারপর ফুটপাতে থাকতে পারতেছি না, যে ফুটপাতে থাকলে এমনি একটা মামলা আছে, আরেক মামলা যদি সার্চ দেয়, ফিঙ্গারপ্রিন্ট দেয় বা ভোটার আইডি কার্ড আরও দেখবো, যে কোনো মামলা দিয়ে দিতে পারে সন্দেহ করে, মানে কিচ্ছু করতে পারতেছি না। যে এখন যে জায়গায় আছে এই জায়গাটা আমার জন্য রিস্ক না, কারণ এই যে ফেসবুকে ছবিটা দেওয়ার পর মানে আমার সব জায়গায় ভয় করে। এখন ট্রাফিক পুলিশ দেখলেও ভয় করে, গাড়ির লাইসেন্স দেখলে মনে হয় আমার ধরার জন্যই করছে, মানে মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, না থাকতে পারতেছি দেশে, না পারতেছি ঢাকায় থাকতে, আবার রয়েছে এক হিসেবে বেকার, মানে কোনো দিক দিয়ে কিছু করতে পারতেছি। লেখাপড়া তো বন্ধ। হ্যাঁ, লেখাপড়া বন্ধ, ফ্যামিলি সব শেষ, মামার বাড়িতে এখন যাইতে পারি না, ফোন দিলেও কথা হয় না, সবাই মানে বাদ দিছে। আর শুধু
এখন মধ্যে লাস্ট পর্যন্ত আমার ধরে রয়েছে আমার গার্লফ্রেন্ড, কিন্তু ওরও এক সময় হয়তো বিয়ে হয়ে যাবো, কিন্তু আমি আর ওটা যোগ্য হয়ে যেতে পারতেছি না, দাঁড়াইতে পারতেছি না। এইগুলা করছি প্রথম একটা কারণে, যে ভাবছি যে আমি ফার্স্ট যে আমার প্রেমটা ছিল পরকীয় হোক যে প্রেম, যে আমি তো অনেক ভালোবাসতাম বা আমারও অনেক কোনো ঝগড়া ছিল না, শুধু তখন ভাবতাম যে আমার বিয়ে করে নাই, যে আমার বাড়িঘর ছিল না আর আমার টাকা পয়সা ছিল না, আমার যেভাবে হোক একটা বাড়িঘর করতে হইব, টাকা পয়সা করতে হইব যেভাবে হোক। তখন ভাবতাম যে দেশে তো সবাই ভালো না, ভালো খারাপ মিলেই দুনিয়া চলে, তো আমি তো খারাপই, আর ফেসবুকের জিনিস এটা কিছু হইব না, হয়তো পুলিশের দিলে মাপটাপ চাইলে ছাইড়ে দিব, এরকম ভাবছি। প্রিয় শ্রোতা, গল্পের মাঝখানে একটু থামাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন প্রাণের মেলা বইমেলা শুরু হয়ে গেছে এবং এই বইমেলাতে জীবন গল্প পার্ট 2 অসাধারণ বেশ কিছু গল্প নিয়ে অলরেডি বাজারে চলে এসছে। আপনারা বইটি সংগ্রহ করতে পারেন বর্ণপ্রকাশের স্টলে গিয়ে, আর ঘরে বসে আপনি সংগ্রহ করতে পারেন মাত্র 200 টাকার বিনিময়ে। আপনাকে ঘরে বসে সংগ্রহ করতে হলে যেটা করতে হবে, ফোন করতে পারেন boibajar.com-এর এই নাম্বারে 09611262020। আমি আবারও বলছি 09611262020। অথবা আপনি যদি মনে করেন ফোন করে আপনার বুকিং করতে সমস্যা, ঠিক আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু যেই নাম্বারটি আমি দিচ্ছি এই নাম্বারে বি লিখে SMS করবেন, আমরাই আপনাকে কল ব্যাক করব। ওকে, আমি নাম্বারটি বলছি 01617257525। আমি আবারও বলছি 016127257525। এই নাম্বারটিতে বি লিখে SMS করতে হবে। এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান, অবশ্যই খেয়াল রাখবেন বইটির যে মূল্য রাখা হয়েছে সেটার অর্ধেক অর্থ আপনাকে অগ্রিম পাঠাতে হবে, অর্থাৎ 100 টাকার মতো আপনাকে অগ্রিম পাঠাতে হবে। ওকে, আবারও গল্পে ফিরছি আমরা। কিন্তু এখন বুঝতেছি যে জীবনটা আসলে কত কঠিন, যতভাবেই পাপ করি না কেন ওটা নিজেই যে মানুষ আলটিমেট এক সময় ধরা দেয়। সাহেব, আপনি আমাকে মেইল করেছিলেন। হ্যাঁ, মেইল করছিলাম আপনার, আমি এখন কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো বাইরে আমি বুঝতেছি না। পরে আগে আপনার হয়তো আরেকটা মেইল ছিল, আমি হ্যাকিং করা অবস্থায় একবার আসতে চাইছিলাম, তখন আমি মামলা খাই নাই, আপনি আমার বলছিল না আসতে, তখন আমি আসি নাই, যে আবার তাহলে তারা হ্যাকিং করতে পারব না আসলে, কিংবা আমার তখন আসছিলাম অনেক প্রায় 1-1.5 বছর আগে আমি আর আপনার আরেকবার মেইল করছিলাম, তখন আপনি ওই সময়টাতে আসলে হয়তো জীবনটা ঘুরে যেত। হ্যাঁ, হয়ে যেত। তখন আপনার এই মেইলটা হয়তো চেঞ্জ হয়েছে, এটা নতুন মেইল। এটা নতুন মেইল না? নতুন না পুরাতন আমি শিওর না, মানে এটা আমার অনেক পুরনো মেইল। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ পুরনো মেইল। এটা আমি মানে ওই যে ইউটিউবে যে চ্যানেল আছে ওই নিচের দিকে আমি এখন যে অনেকে ফোন টোন দেয়, আপনি একদিন বলছিলেন যে আমি ফোনের চেয়ে মেইল করলে ওইটা বেশি করি, মানে আমি নিজে দেখি আর কি। হ্যাঁ, নিজে দেখেন। এই জন্য অফিসিয়ালি যেটা হয়, মাঝখানে একজন থাকেন, সে দেখেন, চেক করে আমার কাছে আসে, তারপরে ওটা ফাইনালাইজ করা হয়। কিন্তু এই মেইল আসা মানে হচ্ছে আমি নিজে ওইখানে অবজার্ভ করি যে কে কি লিখছে না লিখছে। হ্যাঁ, এবং আমি এখানে একটু বলে নেই, বিনীতভাবে রিকোয়েস্ট করছি আপনাদেরকে, হাজার হাজার মেইল, অনেক মেইলে আমি ঠিকমতো রিপ্লাই দিতে পারি না, যেটা প্রয়োজনীয় সেটা আমি অবশ্যই রিপ্লাই দিব। এবং যে মেইল আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই মেইল আইডিতে আপনারা যোগাযোগ করলে এটা সরাসরি আমার কাছে আসে এবং সেটা আমি দেখি, এখান থেকে যেটা প্রয়োজনীয় সেটাই আমি মানুষের সামনে তুলে ধরি। জি, মেইল করেছিলেন এবং আমি আপনাকে নক করেছিলাম আসার জন্য, তারপর আপনি এখানে আসলেন। কিন্তু আমি জানতে চাই, কেন আপনি আজকে এই লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে এই পুরো গল্পটা বলতে চাইলেন বা বলতে আসলাম? বিশেষ করে যারা হ্যাকিং করে তাদের চেয়ে যারা সাধারণ মানুষ তাদের জন্য, যারা হ্যাকিং করে তারা হয়তো বুদ্ধি জোগাড় করতে পারে না, সেটা সুযোগ থাকবে না, কারণ আমি এখানে যেভাবে বুদ্ধি জোগাড় করবে সেগুলো সমস্ত কিছু আমি মিউট করেছি। কিন্তু সাধারণ যারা আছে, দেখা যায় ফেসবুক বাংলাদেশে প্রায় সবাই চালায়, যে আসলে যারা হ্যাকিং করে এরকম করে হ্যাকিং না যে আমি আপনার হ্যাকিং করবো, এই ধরনের হ্যাকার খুব কম আছে, পাওয়ারফুল হ্যাকার। মানুষ অন্ধকারে ঢিল ছুড়ে যে 100-200 তীর এমনিতেই লাগে, 5,000-10,000 ফ্রেন্ড থাকলে দেখা যায় 200-300 আইডিয়া পড়ছে, এর মধ্যে 20-30টা ভালো আইডি থাকেই এরকম। আর বিশেষ করে আমি বলতে চাই যে কাউরে যদি ফেসবুকে নক দেওয়া হয় কোনো পার্সোনালের জন্য, যেমন টাকার জন্য, যে বন্দি মার্জিন টাকার দরকার, তাহলে অবশ্যই যেন তার ফোন দেয়, ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে আসলে টাকার দরকার কিনা। যার আইডি হ্যাক হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় তার চারপাশের বন্ধু বান্ধবের, রাইট? কারণ তারা টাকা দিয়া আবার অনেক সময় বলে যে ফোন দেওয়ার জন্য, অনেকে তখন অনেক বলতাম যে বাথরুমে আছি, ক্লাসে আছি, পরীক্ষার হলে আছি, অফিসে আছি, যে ইটা করতো, তখন অনেকে ফোন দিত না। আবার কিছু না করলে বলতাম খাইতে বসি যে খাইটিয়া ফোন দিতে টাকা পাঠিয়ে রাখ। প্রথম কথা হচ্ছে, কোনো লিঙ্কে যাবার আগে যদি লিঙ্ক আপনার কাছ থেকে কোনো ধরনের কোনো ইনফরমেশন চায়, তাহলে এটা 100 বার যাচাই করেন। প্রথম কথা হচ্ছে এটা। এবং এই লিঙ্কে মানে ফেসবুকে ঢোকা অবস্থায় অন্য কোনো লিঙ্কে ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিবেন না, এটা মাস্ট। কারণ ফেসবুকে ঢোকা অবস্থায় ফেসবুক এটা চাবে না। 2-1টা জায়গায় চায়, সেটা হচ্ছে আপনার যদি পেজ থাকে এবং সেই পেজটা যদি মনিটাইজ করা থাকে, কিংবা সেই পেজে যদি আপনি যদি ক্রিয়েটর হন, তাহলে ক্রিয়েটরের অনেক সময় আপনার হচ্ছে মান্থলি ব্যালেন্স দেখতে গেলে বা ওরকম কিছু দেখতে গেলে সেগুলোর অন্য হিসাব। বাট এগুলো খুব একটা নাই, কারণ যারা এই লেভেলে ফেসবুক অ্যাক্টিভিস্ট, তারা জানেন আসলে যে ফেসবুক কোথায় কোথায় আইডি এবং পাসওয়ার্ড চাইতে পারে। এছাড়া
একেবারেই আপনি ধরেন কোনো একটা ফেসবুকের পেজের অ্যাডমিন আছেন, আপনি যদি নতুন কাউকে অ্যাড করতে চান কিংবা কাউকে বাদ দিতে চান, তখন আপনার কাছ থেকে ফেসবুক নিজে থেকেই পাসওয়ার্ড চাবে। সো এছাড়া কোনোভাবেই আপনারা কোনো লিঙ্কে গিয়ে ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিবেন না, নাম্বার 1। নাম্বার 2, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু ওয়ে ভেরিফিকেশন অন রাখাটা প্রত্যেকটা আইডির জন্য ফরজ। কেন বলছি টু ওয়ে ভেরিফিকেশনটা কি? টু ওয়ে ভেরিফিকেশনটা হচ্ছে আপনার আইডিতে আপনার সেলফোন নাম্বার থেকে সেলফোন নাম্বারটা দিয়ে সেটা ভেরিফাইড করা। মানে আপনি যখন আপনার যেই সিমটা আপনার নামে আছে সেটা যখন আপনি আপনার পেজে দেবেন বা আপনার আইডিতে দেবেন, তখন আলটিমেটলি ওই পেজ থেকে কিংবা আইডি থেকে আপনার নাম্বারে একটা টেক্সট পাঠানো হবে। ওই টেক্সটে একটা কোড থাকে, ওই কোডটা যখন আপনি আইডিতে দেবেন তখন আলটিমেটলি আপনার নাম্বারটা ভেরিফাইড হয়ে যাবে। সো কোনো কারণে আপনার আইডি যদি অ্যাক্টিভ না হয়, আপনার আইডি যদি কেউ হ্যাক করার চেষ্টা করে, আপনি ওই নাম্বারের বদৌলতে, আপনার ফোন নাম্বারের বদৌলতে আপনি কিন্তু আপনার আইডিটা রিটার্ন পাবেন, সেটার সুযোগ থাকে। আরেকটা 3 নাম্বার, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডে যে নাম আছে আপনার, আমি আবারও রিপিট করছি, ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে সেই নাম কিংবা পাসপোর্টে যে নামটি আছে সেই নামের বাইরে অন্য কোনো নাম নিজের আইডিতে ব্যবহার করবেন না। নট অনলি দ্যাট, ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্টে যেই ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ ছাড়া, সেটা যদি ভুলও হয়ে থাকে, অনেক সময় আমরা জানি যে আমাদের ছোটোবেলায় বয়স কমানোর জন্য 1 বছর কমিয়ে দেওয়া হয়, 2 বছর কমিয়ে দেওয়া হয়, কিন্তু আপনার আসল বার্থডে ওটা না, হোক আর না হোক, এই পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ডে যে বার্থডেটা আছে সেইটাই যেন ওখানে দেওয়া হয়। কারণ আপনার আইডিটা যদি ডিসেবল করে দেওয়া হয়, এই আইডি ফিরিয়ে পাওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে এই পাসপোর্ট এবং এনআইডি। তখন যদি আপনার এই নামটা কিংবা আপনার যদি ডেট অফ বার্থটা যদি না মিলে, তাহলে আপনি আইডিটা জীবনও আর রিটার্ন পাবেন না। সো এটা খুবই 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 ইম্পর্টেন্ট। আজকে যারা এই ভিডিওটা দেখছেন তারা এগুলো চেঞ্জ করে ফেলেন। টু ওয়ে ভেরিফিকেশন, নাম, ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্টে যেভাবে আছে সেভাবে, এবং ডেট অফ বার্থ, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনার প্রোফাইলে অন্য কোনো গোলাপ ফুলের ছবি, অন্য কোনো ছবি বা শখ করে নিজের বাচ্চার ছবি, এগুলো দিয়ে রাখবেন না। অবশ্যই নিজেকে চেনা যায় এরকম একটা ছবি যেন প্রোফাইল পিকচারে থাকে। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো করার পরে আপনি যেহেতু হ্যাকার ছিলেন, আইডিকে হ্যাক করা সম্ভব না? আইডি হ্যাক করা সম্ভব না। এই জিনিসগুলো করলে আইডিটা হ্যাক করা সম্ভব না। সো আমি খুব সহজ করে বলে দিলাম, এটা আপনারা করবেন। এর বাইরেও আরও কিছু প্রসেস আছে। আপনি যদি ফেসবুকটা ঘাটেন, দেখবেন যে আপনাকে যদি আপনি ঠিকমতো লগ ইন করতে না পারেন, কোনো ট্রাবল শুট করতে হয়, আপনি পারতেছেন না আইডি লগ ইন করার জন্য, ফেসবুক আপনাকে সবসময় 10টা কোড অ্যালাউড করে। আপনি গেলেই 10টা কোড ডাউনলোড করে রাখবেন। জীবনে যদি দেখা গেল সেলফোনটা আপনার কাছে নাই, আপনি কোড পাচ্ছেন না, তখন বলবে যে 10টা কোড থেকে একটা কোড দাও। ওটা যদি আপনার কাছে থাকে, আপনি ওই 10টা কোডের একটা কোড আপনাকে দিয়ে দিলে আইডিটা রিটার্ন দিয়ে দেবে। এবং ফেসবুকের কিন্তু নিজস্ব ইমেল অ্যাড্রেস নাই। ইমেল আইডি আপনি জিমেলটা ব্যবহার করেন আর ইয়াহুটা ব্যবহার করেন, এই ইয়াহু করেন আর জিমেল করেন, অবশ্যই টু ওয়ে ভেরিফিকেশন, প্রত্যেকটা সোশ্যাল সাইটে টু ওয়ে ভেরিফিকেশনটা অন রাখবেন। এবং আপনার নিজের যে নামটা, যে সিমটা রেজিস্ট্রেশন করা আছে, ওই সিম দিয়ে আপনি এটা করবেন। এতে করে আপনার আইডি আর কোনোভাবেই ইনসিকিউর থাকবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এসছেন লাখো মানুষের উপকার করার জন্য। তবে আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি একটা জিনিস, মানে এটা যে সবাই বিলিভ করবে তা না, কারণ আপনার এই ভিডিও দেখে অসংখ্য মানুষ আপনাকে গালিগালাজ করবে, অসংখ্য মানুষ আপনাকে বকা দেবে, এটা আমি জানি, নিশ্চিতভাবে জানি। কিন্তু আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ আনটিল ডেথ, মৃত্যুর আগ পর্যন্ত তার সম্ভাবনা আছে ভালো কাজ করার, প্রত্যেকটা মানুষের। রাইট নাও আপনার বয়স কত? বয়স 23 বছর। 23 বছর। সো আপনি যদি অন এভারেজ 60 বছরও আয়ু পান, বাকি 27 বছর আপনার জীবনটা যে ঘুরে যাবে না, বাকি 27 বছর যে আপনি যে মানুষের জন্য কিছু করতে পারবেন না, বা বাকি 27 বছর যে আপনি নিজেকে ঘুরিয়ে দাঁড় করাতে পারবেন না, বাকি ছিল। বলেন। মানে আমি ছোটবেলায় যখন ছিলাম তখন আমার মায়ের প্রয়োজন হইতো না। এখন মানে আমার দেখি আমি বিপদে পড়লে আমার মা আমার জন্য মানে অনেক কিছু করতেছে। মানে এখন আমার মায়ের মানে দরকার হইতেছে 23 বছর বয়সে। এখন মানে আমার মনে হইতেছে আমি আমার মায়ের সাথে থাকতে পারলে, তখন মনে হইতো না। এখন কেন জানি মনে হয় মানে মা বাবা খুবই দরকার। ছোটবেলায় বুঝি না, এখন বুঝতেছি যে যেটা আলটিমেট দরকার হয়, যে মামলাটা আসলে শেষ হয়ে যায় না। এটা আমি জামিনে বের হইছি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। যে মামলার সাজা অনেকেই হয়তো জানে না, ফেসবুক চালায় 14 বছর, যে ডিজিটাল নিরাপত্তা শুধু হ্যাকিং বললে না, একটা লাইক পড়লে, একটা কমেন্ট পড়লেও একই ধরনের মামলা, একই আইন। এটার সাজা 14 বছরের জেল, 1 কোটি টাকা জরিমানা, যেটা মানে অসম্ভব কারোর জন্য, সাধারণ কারোর জন্য 1 কোটি টাকা জরিমানাতে বের হওয়া, 14 বছর জেল কাটা। বুঝতে পেরেছেন? মানে জরিমানা না দিলে পরবর্তীতে আপনার আর কত বছর থাকতে হবে। এবং এটা উনি লাস্টের দিকে একটা লাইন বলেছে, একটা লাইক এবং একটা কমেন্টস। আমাদের ফেসবুকটা মাঝে মাঝে দেখলে মনে হয় মানে একটা সেলিব্রিটি যখন একটা স্ট্যাটাস দেন বা একটা ছবি দেন, বা সেলিব্রিটি হোক বা যেই হোক না কেন, নোন পার্সন হোক, নিচে কমেন্টস দেখলে মনে হয় যে মাঝে মাঝে
পাবলিক টয়লেট দেখলে যেরকম অবস্থা হয় না, মানে এইরকম, মানে একটা মানুষকে গালি দেওয়া, একটা মানুষকে হেয় প্রতিপন্ন করে এটা করা, যেটা আপনারা এখানেও করতেছেন, এই ভিডিওর নিচে অনেকেই করতেছেন। কি আরাম পান রে ভাই? আচ্ছা, আরাম না হয় কিছুটা পাইলেন, কিন্তু আরামের যে ব্যারাম আছে সেটা তো জানেন। সো সেই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব যে আপনার এই কমেন্টসের বেসিসেও, আপনার এই শেয়ারিংয়ের বেসিসেও কিন্তু অনেক বড় বিপদ করতে পারে। সো প্লিজ বি কেয়ারফুল, সতর্ক থাকেন। এবং এই ভাইটি যে আসছে সেজন্য আমি থ্যাঙ্কস জানাই, অন্তত কিছু মানুষকে সে সতর্ক করে গেল। আর উনি যেটা বলেছে সেটা আমরা ইনভেস্টিগেট করিনি, সেটা ইনভেস্টিগেটের প্রাথমিক যে ইনভেস্টিগেশন সেটা হলো এই যে বাংলা ট্রিবিউনের রিপোর্টটা। সো বাংলা ট্রিবিউনের রিপোর্টের সাথে ওনার কথার অনেকখানি মিল আছে, অনেক বিষয়ে মিল আছে। কিছু ডাটা যেগুলো সেগুলো মিল অমিলের বিষয়, সেগুলো নিয়ে উনি যেহেতু মামলা চলমান অবস্থায় রয়েছে, মহামান্য আদালত এটা নিয়ে যে রায় দেবেন এবং একই সাথে পুলিশ যে ব্যবস্থা নেবেন সেটার উপরে আস্থা রেখে সম্পূর্ণরূপে সেটার সাথে একমত পোষণ করে আমরা এই অনুষ্ঠানটা প্রচার করেছি শুধুমাত্র মানুষকে সচেতন করার উদ্দেশ্যে। এবং এই বিষয়ে মহামান্য আদালত ওনার ব্যাপারে যে রায় দেবেন সেটাই চূড়ান্ত, সে বিষয়ে আমরা আমাদের অনুষ্ঠান থেকে আস্থা প্রকাশ করছি। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার বাকি জীবনটা ভালো হোক সেই শুভকামনা আমাদের থাকবে। তবে এটা ঠিক যে আপনি যে অপরাধ করেছেন সে অপরাধের জন্য অনুতপ্ত এবং আপনি সাজা হলেও সেটা মাথা পেতে নেবেন, সেই স্বীকারোক্তি দিয়ে আপনি আজকে এই অনুষ্ঠানে এসেছেন। অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকেন। জি। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.